উচ্চ মাধ্যমিকের 85% সিলেবাস প্রায় কমপ্লিট হয়ে গেছে। যে কটা বাকি ছিল, যেমন অর্ধপরিবাহী থেকে বা সেমিকন্ডাক্টর থেকে রয়েছিল ট্রানজিস্টর, যে হালকা একটা টপিক বাকি রয়েছে, তেমনই ডিজিটাল সিগন্যাল, অ্যানালগিং সিগন্যাল এবং ডিজিটাল সার্কিট, এই গুটি কয়েক চ্যাপ্টারই বাকি রয়েছে। তো আমরা আজকে করব কি, ট্রানজিস্টরটা শেষ করে দেবো। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে একটা কথাই বলার, যে একটা খাতা নিবে অবশ্যই এবং পেনটা নিবে, এবং যা সব মোটিভেশনাল ভিডিও ইউ ক্যান উইন দেখে নিয়েছো সেগুলো সব মাথার থেকে বার করে ফ্রেশভাবে বসো এবং ভিডিওটা দেখো। বুঝতে না পারলে অবশ্যই আমাকে কিন্তু পরের দিন তোমরা জানাবে, তখন সরাসরি করব। চলো শুরু করি। আজকে করব আমরা সেমি কন্ডাক্টরের যে টপিকটা বাকি রয়েছে সেটা হচ্ছে ট্রানজিস্টর। চলো দেখা যাক, ধীরে ধীরে নোট নিতে থাকো, আশা করি শেষ পর্যন্ত ঠিকঠাক হয়ে যাবে। ট্রানজিস্টর বা বলতেই পারি ট্রান্সফার ইন রেজিস্টার। ট্রানজিস্টর কি না, এক ধরনের ডায়োড, যেটা মূলত কি কাজে ব্যবহার করা হয় না, তুমি যদি তোমার ফোনের আইসি চিপ দেখো বা তুমি কম্পিউটারের যদি চিপ দেখো, সেখানে দেখবে কয়েক বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টরকে কিন্তু ওখানে ইনবিল্ড করা রয়েছে। তো এর মূলত কাজ হিসাবে কি নেই, অ্যাম্প্লিফায়ার হিসাবে ব্যবহার করা হয়। তো ধীরে ধীরে দেখো, আশা করি হয়ে যাবে। তো ট্রানজিস্টর, তাহলে আমরা শুরু করি। না দেখো, ট্রানজিস্টর আমরা শুরু করার আগে এরকম বললাম যে একটা পিওর সিলিকনের আমরা একটা পাত নিয়ে নিচ্ছি, খুব পিওর সিলিকনের আমরা একটা বড় পাতলা খুব পাত নিয়ে নিচ্ছি। যেই সিলিকনের পিওর পাতে আমরা কি করলাম, প্রথমে কিছু একটা অঞ্চল জুড়ে আমরা ডোপিং করলাম অ্যালুমিনিয়ামকে। নিশ্চয়ই আগে পড়েছো, অ্যালুমিনিয়ামকে যদি ডোপিং করা হয়, এরা তো ত্রিযোজী মৌল, যার ফলে যে ধরনের টাইপের কন্ডাক্টর সেমিকন্ডাক্টর তৈরি হবে সেটা হচ্ছে তোমার পি টাইপ। অবশ্যই আগে কিন্তু পড়েছো। এ দেখো, পি টাইপ সেমিকন্ডাক্টর, যার মেজর যে কেরিয়ার সেটা কিন্তু হলো একটা। দেখো, আমরা পিওর সিলিকনের পাত নিয়েছি, সেই পাতের উপর আমরা কিন্তু একটা দিকে অ্যালুমিনিয়ামকে ডোপিং করলাম, এবং আগেও তোমরা পড়েছো অ্যালুমিনিয়াম ডোপিং করা মানে সেখানে যে মেজর কেরিয়ার চলে আসবে সেটা চলে আসবে হোল। ঠিক আছে, এবং এরপর আমরা খুব কম জায়গাতে খুব পাতলাভাবে আর একটা নিলাম পাতে, ওই পাতের মধ্যে এখানে ইনবিল্ড করলাম আর্সেনিককে। তোমরা পড়েছো আর্সেনিক বা ফসফরাসকে যদি ডোপিং করা হয় সেখানে সেটা তো হয়ে যায় এন টাইপ সেমিকন্ডাক্টর, তাই তো, যেখানে মেজর কেরিয়ার হচ্ছে ইলেকট্রন। এ হচ্ছে মেজর কেরিয়ার ইলেকট্রন, আমরা এখানে ডোপিং করলাম ইলেকট্রন। হ্যাঁ, এখানে ডোপিং করলাম ইলেকট্রন। এবং থার্ড যে অংশটা রয়েছে, আমরা প্রথমে কি করলাম, একটা সিলিকনের পিওর পাত নিলাম, যে পাতের তিনটে অংশকে আমরা তিনটে টাইপের আমরা ডোপিং করছি। প্রথমে ডোপিং করলাম দেখো আমার অ্যালুমিনিয়ামকে, যার ফলে এখানে মেজর কেরিয়ার হয়ে গেছে হোল। নেক্সট আমরা ডোপিং করলাম, এখানে ডোপিং করলাম হচ্ছে ফসফরাসকে বা আর্সেনিককে, যার ফলে এর মেজর কেরিয়ার হয়েছে ইলেকট্রন। এবং সবচেয়ে বড় অংশ যেটা, দেখো এটা মিডিয়াম, এটা সবচেয়ে থিন এবং সবচেয়ে বড় অংশ যেটা, সেখানে আমরা ডোপিং করছি, আবার ডোপিং করছি এখানে অ্যালুমিনিয়ামকে, যার ফলে যার মেজর কেরিয়ার হয়ে যাচ্ছে হোল। এর মেজর কেরিয়ার হয়ে যাচ্ছে আমার হোল। তাহলে একটা সেমিকন্ডাক্টরকে বললাম ডায়োড। তো দেখো আমরা কি তিনটে টাইপের ডোপিং করেছি। প্রথমে এখানে ডোপিং করেছি অ্যালুমিনিয়ামকে, পরে ডোপিং করেছি আমরা একটা ফসফরাসকে, এবং পরে ডোপিং করেছি আবার অ্যালুমিনিয়ামকে। তাহলে তোমরা যারা ডায়োড অবশ্যই পড়েছো, তুমি নিশ্চয়ই জানো যে এটা হচ্ছে পি টাইপ হবে, এটা হবে এন টাইপ, এটা হবে আবার পি টাইপ। তাহলে এটার যে নাম, যে ট্রানজিস্টর নামে আমরা একে চিনবো তাকে আমরা বলবো পি এন পি ট্রানজিস্টর। এটার আমরা নাম বলবো পিএনপি ট্রানজিস্টর। ট্রানজিস্টর মূলত দুই ধরনের হয়, তো আমরা দেখো এটাকে বললাম পিএনপি ট্রানজিস্টর। এ হয়ে গেল আমাদের একটা পিএনপি ট্রানজিস্টর। এবার আমরা দেখবো এই পিএনপি ট্রানজিস্টর যে তিনটে ওড রয়েছে, সেই তিনটে ওডের নাম কি। দেখো, সবচেয়ে প্রথমে যেটা এদিকে রয়েছে এটাকে আমরা বলবো এমিটার। এমিটার বা বলবো নিঃসার, একে আমরা বলবো নিঃসারক।
নিঃসারক। কেন একে অ্যামিটার বলা হয়, কেন নিঃসারক বলা হয়, এগুলো না হয় আমরা পরে দেখব, কিন্তু তার আগে এটাকে দেখো বলা হচ্ছে অ্যামিটার। অ্যামিটার কিভাবে দেখে চিনব না, অ্যামিটার দেখো তুমি এর থেকে তুলনায় কম ঠিক রয়েছে, মানে এ যতটা চওড়া রয়েছে তার তুলনায় কম চওড়া রয়েছে, কিন্তু এর থেকে রয়েছে বেশি, একে আমরা বলবো অ্যামিটার। এবং দেখো সবচেয়ে পাতলা যে অংশটাকে ডোপিং করা হয়েছে, সবচেয়ে পাতলা যে অংশটা যেটাকে আর্সেনিক ডোপিং করেছি, এটার নাম আমরা বলবো বেস বা ভূমি। কেন ভূমি, এর কাজ কি, সেগুলো না হয় আমরা পরে দেখব। এবং দেখো এই পুরো তিনটে ওডের মধ্যে যেটাতে সবচেয়ে বেশি চওড়া ডোপিং করা হয়েছে, বা এদের মধ্যে সবচেয়ে বেশি চওড়া যে, তার নাম আমরা বলবো কালেক্টর বা বলা হয় সংগ্রাহক। তাহলে আশা করি চিনা গেল যে তিনটে। সংগ্রাহক, তাহলে এই ট্রানজিস্টরের নাম হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। তার মধ্যে আমরা দেখলাম যে যার চওড়া সবচেয়ে বেশি এবং তাকে আমরা বলছি কালেক্টর, এবং যার দেখো সবচেয়ে পাতলা অংশ জুড়ে ডোপিং করা হয়েছে তাকে বলছি বেস বা ভূমি। আর দেখো এর তুলনায় তো ছোট কিন্তু এর তুলনায় বড় চওড়ার দিক থেকে, তাকে আমরা বলছি এমিটার। এই ট্রানজিস্টরকে আমরা বলছি পিএনপি ট্রানজিস্টর। কেন এমিটার বলা হয়, কেন বেস বলা হয়, কেন কালেক্টর বলা হয়, সেগুলো তো আমরা না হয় পরে দেখছি। তো এই এক টাইপ ট্রানজিস্টর হয়, আর এক টাইপ ট্রানজিস্টর হয় যেখানে আমরা মনে করো পিওর একটা সিলিকনের পাত নিয়ে নিলাম, পিওর একটা সিলিকনের পাত, এদের মধ্যে এখানে আমরা ডোপিং করছি ধরো আর্সেনিককে। আর্সেনিক ডোপিং করলে তোমরা জানো যে সেম ডায়োডে পড়েছো যে আর্সেনিক ডোপিং করা মাত্র এখানে যে মেজর ক্যারিয়ার চলে আসবে তারা চলে আসবে ইলেকট্রন। আর্সেনিক ডোপিং করার ফলে এদের মেজর ক্যারিয়ার চলে আসবে হোল, এই ইলেকট্রন। এবং যদি আমরা দেখি এর থেকে সবচেয়ে থিন যে জায়গাটাকে ডোপিং করছি, সেখানে আমরা ডোপিং করছি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ডোপিং করা মানে তোমরা নিশ্চয়ই আগেই ডায়োডে পড়েছো, এখানে চলে আসবে মেজর ক্যারিয়ার হিসাবে হোল। অ্যালুমিনিয়ামে কেন হোল আসে, তার কারণ হচ্ছে এখানে অ্যালুমিনিয়ামের তিনটে রয়েছে, যার সাথে সিলিকনের চারটের সাথে বন্ড করবে, কারণ একটা খালি রয়ে যাবে। এবং দেখো এদের মধ্যে সবচেয়ে যে চওড়া যে অংশটাকে সেটাকে আমরা আবার ডোপিং করব আর্সেনিক। এখানে আমরা ডোপিং করছি আর্সেনিক, যার ফলে এর মেজর ক্যারিয়ার চলে আসছে ইলেকট্রন। তুমি জানো যেখানে মেজর ক্যারিয়ার ইলেকট্রন আছে সেটাকে বলা হয় এন টাইপ। মাঝে দেখো যেটা সবচেয়ে বেশি কম পাতলা ডোপিং করা হয়েছে যেটা চলে আসছে পি টাইপ, এবং পরেরটা চলে আসছে এন টাইপ। এই ট্রানজিস্টরের নাম এনপিএন ট্রানজিস্টর। তাহলে আমরা বললাম দুই ধরনের ট্রানজিস্টর রয়েছে, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর এবং একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টরে কি না, পিএনপি ট্রানজিস্টরে তুমি দেখো এখানে অ্যালুমিনিয়াম ডোপিং করা হয়েছে, তারপরে ডোপিং করা হয়েছে আর্সেনিককে, তারপরে আবার অ্যালুমিনিয়ামকে চওড়া অঞ্চল জুড়ে। এখানেও দেখো প্রথমে আমরা ডোপিং করেছি আর্সেনিককে, তারপরে মাঝে ডোপিং করেছি অ্যালুমিনিয়ামকে, এবং তারপরে আমরা আবার ডোপিং করেছি তোমার আর্সেনিককে, যার ফলে এটার নাম চলে আসছে এনপিএন ট্রানজিস্টর এবং পিএনপি ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টরে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানের মতোই সেম, যে যার দেখো যার থিকনেস এর থেকে কম কিন্তু এর তুলনায় বেশি, তাকে তো আমরা বলবো কালেক্টর। তো আমরা একে বলছি, এর ক্ষেত্রে এটা হবে তাকে আমরা বলবো অ্যামিটার। তুমি এনপিএন এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে যাকে আমরা ডোপিং করেছি এর তুলনায় কম চওড়া কিন্তু এর তুলনায় অনেক বেশি চওড়া, একে আমরা নাম দেব অ্যামিটার বা ই। অ্যামিটার বলছি বা ই বলছি, বা আমরা একে বলছি নিঃসারক। এবং নিশ্চয়ই বুঝতে পারছো যার ডোপিং সবচেয়ে বেশি পাতলা অঞ্চল জুড়ে ডোপিং করেছি, বা যার সবচেয়ে পুরো সিলিকনের মধ্যে সবচেয়ে কম পাতলা অঞ্চল জুড়ে ডোপিং করা হয়েছে, তাকে তো আমরা বলবো বেস বা ভূমি। আর দেখো এই পুরো ডায়োডের মধ্যে, পুরো সিলিকনের পাতের মধ্যে যাকে সবচেয়ে বেশি চওড়া ডোপিং করেছি বা বেশি অঞ্চল জুড়ে ডোপিং করেছি, তার নাম তো আমরা বলছি কালেক্টর বা সংগ্রাহক। তাহলে দেখা গেল যে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে এমিটার বেস কালেক্টর, এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে এমিটার বেস কালেক্টর। আশা করি বোঝা গেল যে ট্রানজিস্টর ইনবিল্ট কেমনভাবে হয়, না কোনো একটা সিলিকনের পাত নিয়ে আমি এইভাবে ডোপিং করছি, এমন নয় যে সমান মানে ডোপিং করব। সেটা তো আমরা দেখব যে কেন এমিটার বলা হচ্ছে, কেন বেস বলা হচ্ছে, কেন কালেক্টর বলা হচ্ছে। কিন্তু আমরা আগে দেখব যে দুই ধরনের ট্রানজিস্টর হয়, একটা পিএনপি ট্রানজিস্টর আর একটা এনপিএন ট্রানজিস্টর।
আশা করি হয়েছে। এরপরে আমরা যাব এক একটা টপিকের উপর, যে কেন এমিটার কি, কিভাবে ডপিং করা হয়, বেস কি এবং কালেক্টর কি, এবং এদের নামগুলো কেন দেওয়া হয়েছে। তাহলে আমরা সর্বপ্রথম করছি এমিটার। দেখো আমরা এনপিএনটাকে রাখছি বা পিএনপিটাকে রাখছি, আমরা করছি এমিটার বা নিঃসারক। দেখো ইনবিল্টে এমন হয় যে এমিটার আমরা দেখতে পাচ্ছি যে কালেক্টরের চেয়ে তুলনামূলক এর চওড়া কম, কিন্তু বেসের থেকে চওড়া অনেক বেশি। এটাকে আমরা বলছি কালেক্টর। তাহলে একে আমরা বলতেই পারি সংগ্রাহকের তুলনায় সংগ্রাহকের তুলনায় কম চওড়া, তাই না? সংগ্রাহকের তুলনায় কম চওড়া কিন্তু নিঃসারক, কারণ সংগ্রাহক যে তার তুলনায় কম চওড়া। এবং দেখো তুমি একটা জায়গায় দুটো ছবির মধ্যে একটা বড় পার্থক্য তুমি লক্ষ্য করছো। দেখো যাকে এমিটার বলছি, এখানে যেমন পি, এখানে যেমন এন, তুমি দুটোতেই দেখো যে ডপিং লেভেল অনেক বেশি। এমিটারের ডপিং লেভেল অনেক বেশি। কেন বেশি করা হয় সেটা তো আমরা দেখবো। এর ডপিং লেভেল কিন্তু তুলনামূলক অনেক বেশি। তুমি দেখো এখানে যে ফ্রি হোল যেটা রয়েছে, এবং দেখো সেটা কিন্তু বেসের তুলনাও অনেক বেশি এবং কালেক্টরের তুলনাও অনেক কিন্তু বেশি। এখানে দুটো আমি করে দিচ্ছি, পরে ব্যবহার হবে। দেখো এমিটার এখানেও তাই, এখানে যে ডপিং করা হচ্ছে আর্সেনিককে, তুমি দেখো ডপিং কিন্তু অনেক বেশি, বেসের তুলনাও অনেক বেশি এবং কালেক্টরের তুলনাও কিন্তু অনেক তো বেশি। তার মানে এমিটারের ডপিং লেভেল হচ্ছে, আমরা বলতে পারি হাইলি ডোপ, খুব হাইলি ডোপ। তাহলে আমরা এরকম বলতে পারি ডোপিং সবচেয়ে বেশি, কালেক্টরের চেয়েও বেশি এবং বেসের চেয়েও বেশি। ঠিক আছে, ডোপিং সবচেয়ে বেশি। কেন বেশি ডোপিং করা হয় সেটা তো আমরা দেখবই, কিন্তু আমরা এমিটারের জন্য এটা বলছি। দেখতে পাচ্ছি সংগ্রাহকের তুলনায় কম চওড়া, কিন্তু 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 এটা আবার একটা লাইন বলাই যায়, কিন্তু ভূমির তুলনায় অনেক গুণ বেশি। সংগ্রাহকের তুলনায় কম চওড়া, কিন্তু ভূমির তুলনায় কিন্তু সবচেয়ে বেশি। কিন্তু ডোপিং লেভেল হচ্ছে সবচেয়ে বেশি, কারণ না বেস এবং কালেক্টরের চেয়েও ডোপিং লেভেল এমিটারে কিন্তু সবচেয়ে বেশি হয়। হলো, এটা হলো আমার এমিটার, মুছে দিচ্ছি। এরপর আমরা পড়ব বেস। বেস বা ভূমি, দেখো দুটোতেই তুমি যে খেয়াল করো, বেস হচ্ছে এই পুরো ইনবিল্ডে সবচেয়ে পাতলা যে অংশটা, সেটা কিন্তু বেস। এটাতেও দেখো সবচেয়ে পাতলা এবং এটাতেও সবচেয়ে পাতলা। তাহলে আমরা বলতে পারি সবচেয়ে পাতলা স্তর, সবচেয়ে পাতলা স্তর কিন্তু বেস, মানে মোর দ্যান এরা সব, মানে এর তুলনায় এ মোর দ্যান থেকে আর অনেক চওড়া, অনেক চওড়া। তার তুলনায় বেস তো খুবই পাতলা রাখা হয়, এবং এটা কিন্তু ওই ইনমেন না, এটা ইচ্ছে করে পাতলা রাখা হয়। কেন রাখা হয় সেটা তো আমরা আগে দেখছি। সবচেয়ে পাতলা স্তর কিন্তু বেস। এবং যদি ডপিং লেভেলের কথা বলা হয়, তো বলতেই পারি সবচেয়ে কম ডপিং করা হয়। মানে সবচেয়ে যদি কম ডপিং করা হয় সেটা হয় বেসকে। এটাতেও খুব কম ডপিং করা হয়েছে, এটাতেও কম ডপিং করা হয়েছে। এটা হেভিলি ডপ, তেমনি এক্ষেত্রেও এটা হেভিলি ডপ। এই যে বেস, এর তো সবচেয়ে বেশি থিন হলো, বলতে পারি থিনেস্টে, সাথে সাথে ডপিংও অনেক কম, অনেক কম। এখানেও ডপিং লেভেল তো তুলনামূলক অনেক কম। মানে দুটোরই বেসকে ডপিং সবচেয়ে করা হয় কম, এবং এটা হলো বেস। এবার আমরা দেখব কালেক্টর, এবং তারপরে আমরা দেখব কেন এদের নামগুলো হয়েছে। এমিটার, বেস, কালেক্টরের নামগুলো দেওয়ার অর্থ কি। তাহলে এটা তো হচ্ছে আমার বেস। এবারে চলে যাই কালেক্টরে। কালেক্টরের ক্ষেত্রে কালেক্টর, দেখো
এদের মধ্যে সবচেয়ে বেশি যদি কেউ চওড়া সেটা হচ্ছে কালেক্টর। এটাও এখানেও আমরা দেখছি সবচেয়ে বেশি চওড়া কালেক্টর। তাহলে আমরা বলতেই পারি সবচেয়ে বেশি চওড়া। এবং ডোপিং লেভেলের যদি কথা বলা হয় না, ডোপিং ভূমির চেয়ে বেশি কিন্তু নিঃসারক বা এমিটর নিঃসারকের চেয়ে কম। তাহলে কালেক্টরের যদি ডোপিং লেভেল বলা হয় সেটা তো ভূমির চেয়ে বেশি কিন্তু এমিটরের চেয়ে অনেক কম। তাহলে আমরা ডোপিং লেভেলের কথা দেখলাম। পিএনপি ট্রানজিস্টারে দেখো এটা এমিটর, এর চওড়া এর তুলনায় কম কিন্তু ডোপিং লেভেল অনেক বেশি। তার মাঝে দেখো বেশ সবচেয়ে থিনেস্ট যে লেয়ার, সেই লেয়ারের ক্ষেত্রে ডোপিং লেভেলটা খুবই হালকা। আবার দেখো কালেক্টর রয়েছে, কালেক্টরের ক্ষেত্রে ডোপিং লেভেল এর তুলনায় বেশি কিন্তু এর তুলনায় অনেক গুণ হালকা, কিন্তু অঞ্চলটা বেশি চওড়া। তাহলে আমাদের তিনটে নাম পড়লো, এমিটার, বেস, কালেক্টর। এখানেও এমিটার, বেস, কালেক্টর, দুই ধরনের তোমার ট্রানজিস্টর, একটা পিএনপি একটা এনপিএন। ঠিক আছে, এবার আমরা বলছি নামগুলো কেন এদের এরকম দেওয়া হয়েছে, এমিটার, বেস, কালেক্টর। ইচ্ছে অনুযায়ী তো নাম দেওয়া হয় না, এদের কাজ যেরকম রয়েছে সেরকম অনুযায়ী নাম দেওয়া হয়েছে। মানুষের মতন তো নয় যে ইচ্ছা মতো নাম দেবো। মানুষ সব জায়গায় ভয়, নাম হচ্ছে অকুত ভয়। যাই হোক, বাদ দাও, এখানে কিছু কারণ আছে তাই নাম দেওয়া হয়েছে। দেখো, আমরা যদি পিএনপির ট্রানজিস্টারের কথা বলি, ঘটনা এরকম হবে যে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে হোলের ডেনসিটি বেশি, এখানে হোলের ডেনসিটি কম। হোল এখানে যদি আমরা দেখি ইলেকট্রনের এনপিএন এর ক্ষেত্রে ইলেকট্রনের ডেনসিটি বেশি, এখানে ইলেকট্রনের ডেনসিটি তো কম। এবং আমরা যেহেতু এখানে খুব লাইটলি ডোপ করেছি, যার ফলে এখানে ডিপ্লেশন লেয়ারটা অনেক কম হবে। ডিপ্লেশন লেয়ার কম হবে, এখানেও তাই এখানেও তাই, মানে নিঃসারক অঞ্চল তুলনামূলক অনেক কম। তাহলে কি হবে না, এই হাই ডেনসিটির থেকে লোয়ার ডেনসিটিতে হোল যাবে। ঠিক না, এর ডেনসিটি বেশি এর ডেনসিটি কম, যার ফলে হাই ডেনসিটির থেকে লোয়ার ডেনসিটিতে হোল টানা হয়ে যাবে। এখানেও তাই, ইলেকট্রনের ডেনসিটি বেশি ইলেকট্রনের ডেনসিটি কম, যার ফলে কি হবে, এই হাই ডেনসিটির থেকে ইলেকট্রন লোয়ার ডেনসিটির দিকে কিন্তু টানা হয়ে মুভ করতে থাকবে। এবার দেখো বেসকে আমরা, হ্যাঁ, যখন হোল এটার থেকে এটাতে যাবে অবশ্যই এখানে যে লাইটলি ডোপ করা থাকলেও যে ইলেকট্রন রয়েছে তার সাথে রিকম্বাইন হতেই পারে, এমন না যে রিকম্বাইন হবে না, রিকম্বাইন হবে। কিন্তু তারপরেও যেহেতু আমরা কেন বেসকে খুব লাইটলি ডোপ করেছি, কারণ আছে। লাইটলি ডোপ করার কারণ, যখন হোল এখান থেকে এখানে টানা হয়ে যাবে তখন এই যে লাইটলি ডোপ করা ইলেকট্রনের মধ্যে দু একটা রিকম্বাইন হবে সেটা ঠিকই, কিন্তু অধিকাংশ হোলই এই প্রান্ত থেকে এই প্রান্ত টানা হয়ে চলে যাবে। কেন হেভিলি ডোপ করা হয়েছে, যাতে ডেনসিটি বেশি হয়, এবং কালেক্টরকে এর থেকে কম ডোপ করা হয় যাতে করে হোল টানা হয়ে এদিকে যায়। এবং বেসকে আমরা ইচ্ছে করে থিন করেছি যাতে ডিপ্লেশন লেয়ার অনেক কম হয়, সাথে সাথে এর মধ্যে আমরা ডোপটাও করেছি লাইট ডোপ, যার ফলে কি হবে, এই ইলেকট্রন যখন এদিক থেকে এদিকে যাবে তখন দেখা যাবে কিছু ইলেকট্রন এর সাথে কিছু হোল এর সাথে রিকম্বাইন করে গেলো ঠিকই, কিন্তু বেশির থেকে বেশি হোল এদিকে বেরিয়ে যাবে। এটার জন্যই ডোপিং বেসকে থিন করা হয়েছে, এই বেস চওড়া অনুযায়ী বেসকে থিন করা হয়েছে এবং ডোপিং এমিটরকে হাই করা হয়েছে। চলো সেটাই এনপিএন এর জন্য দেখি। এনপিএন এর জন্য দেখো, এনপিএন এর জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রনের ডেনসিটি বেশি, এখানে ইলেকট্রনের ডেনসিটি কম, কারণ ডোপিং তো আমি এখানে বেশি করেছি এখানে কম করেছি, এবং বেসকে খুব কম ডোপিং করেছি, কিছু খুব কম লাইটলি ডোপ এবং খুব পাতলা করেছি, যার ফলে ডিপ্লেশন লেয়ার অনেক কম হবে। এবারে ভাবো ইলেকট্রন হাই ডেনসিটির থেকে লোয়ার ডেনসিটির দিকে যেতে থাকবে। এবারে যদি যায় হাই ডেনসিটি থেকে লোয়ার ডেনসিটিতে, কিছু পরিমাণ ইলেকট্রন এই হোলগুলোর সাথে তো অবশ্যই কিছু পরিমাণ ইলেকট্রন এই হোলগুলোর সাথে রিকম্বাইন করে যাবে, এটা তো ঠিকই, কিন্তু যেহেতু এর ডোপিং খুব হাই লো লেভেলের আছে, খুব লাইটলি ডোপিং, যার ফলে ম্যাক্সিমাম ইলেকট্রন চলে যাবে এখান থেকে এখানে। তাহলে দেখো এর নাম এমিটর বা নিঃসারক কেন, এই নিঃসারক করছে মানে ফেলে দিচ্ছে, ওর থেকে ছুড়ে দিচ্ছে, তাই একে বলা হচ্ছে এমিটর। নিঃসারক এখানেও তাই,
পিএনপিতে কি হচ্ছে, সে হোলকে এইভাবে ছুড়ে দিচ্ছে, আর এখানে দেখো আমরা পাচ্ছি এনপিএনে ওকে ইলেকট্রনকে ছুড়ে দিচ্ছে, তাই একে বলা হচ্ছে নিঃসারক। দ্বিতীয় দেখো ভূমি, ভূমি মানে আমরা সেটাকে বলি গ্রাউন্ড, তাই না, যেখানে মানুষজন সবকিছু বসে, আসে যায় বসে। এবারে ভাবো এটার ক্ষেত্রে কিছু হোল তো এসে এই ইলেকট্রনের সাথে কম্বাইন করে যাচ্ছে, সেম কিছু ইলেকট্রন তো হোলের সাথে কম্বাইন করে যাচ্ছে, মানে তারা এখানে বসে যাচ্ছে, কিন্তু বেশির থেকে বেশি হোল এখানে চলে যাচ্ছে, বা বেশির থেকে বেশি ইলেকট্রন এখান দিয়ে চলে যাচ্ছে, যার ফলে এর নাম হচ্ছে কালেক্টর। কারণ এই কালেক্ট করছে, কার কাছ থেকে কালেক্ট করছে, যেটা এমিটর পাঠাচ্ছে সেটা একে কালেক্ট করছে, তাই এর নাম কালেক্টর। আর এর নাম এমিটর, কারণ এমিট করে দিচ্ছে। এখানেও তাই, ইলেকট্রন এমিট করে দিচ্ছে, যার জন্য ওর নাম এমিটর। যে কালেক্ট করছে তার নাম কালেক্টর। এখানে 2-4টা ইলেকট্রন এই হোলের সাথে রিকম্বাইন করে যাচ্ছে, এটাকে বেস। চলো তারপরে আগে তো এটা হচ্ছে এনপিএন। আমরা পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরকে দেখলাম। এবার আমরা দেখবো এনপিএন ট্রানজিস্টরকে ইনবিল্ট যখন আমরা ওকে কানেকশন করব, তখন আমরা কিভাবে ওকে যুক্ত করব সেটা দেখার আছে। একটা পিএনপি এবং একটা এনপিএনকে যখন আমরা যুক্ত করব, তখন তাকে আমরা কিভাবে যুক্ত করব। আমরা যে দুই ধরনের ট্রানজিস্টর দেখতে পেলাম, পিএনপি এবং এনপিএন, এদের সিম্বলগুলো খুব প্রয়োজন, যে এদের বর্তনী চিহ্ন আমরা কেমনভাবে ওদের নির্ণয় করব, বা বর্তনী চিহ্ন ওদের কীরকম দেখতে সেটা ঠিক করব। দেখো এদের বর্তনী চিহ্ন প্রথমে আমরা একটা এখানে সার্কেল করে নেব, যতটা পিওর হওয়া সার্কেল সম্ভব, কিন্তু আমার তো হয়ে গেল কমলা লেবুটা, এখন দাম কম আছে, কিন্তু আমি কমলা লেবু না, একটা সার্কেলই করব। পিওর সার্কেল না হলে চলবে, কিন্তু একটা সার্কেল করব। এই আমরা একটা সার্কেল করে নিলাম, হয়েছে। এই সার্কেলের একটা আমরা হরাইজন্টাল লাইন টানবো, এটা হরাইজন্টাল লাইন টানলাম, হয়েছে। এটা তো হবে বেস, এটা হরাইজন্টাল লাইন টানলাম। এই হরাইজন্টাল লাইন থেকে আমরা এইভাবে একটা লাইনকে তুলবো, এদিকে দেব, এটাকে আমরা বলবো কালেক্টর, এটাকে আমরা বলবো বেস। তেমনি এ প্রান্তর থেকেও একটা লাইনকে তুলবো, যেটার সাথে আমরা এইভাবে টানবো, এটাকে বলবো এমিটার। এই হচ্ছে একটা ট্রানজিস্টরের যে সিম্বল, সেটা এটা কি, একটা সার্কেল করলাম, যে সার্কেলে একটা হরাইজন্টাল লাইন টানলাম, সেটা হচ্ছে বেস। এবং আমরা এখান থেকে একটা লাইন টেনে সোজা টেনে দিলাম, এটা হচ্ছে কালেক্টর। এখান থেকে একটা লাইন টেনে সোজা টানলাম, এটা হচ্ছে এমিটার। এবারে সবসময় সার্কিট ডায়াগ্রামে এমিটার, কালেক্টর, বেস লেখা নাও থাকতে পারে, কারণ এক্ষেত্রে যেমন আমাকে লিখতে হচ্ছে এমিটার, বেস, কালেক্টর। এবারে ধরো যারা ইংলিশ জানে না, বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের কেউ, ধরো এটাই রাশিয়ান ল্যাঙ্গুয়েজে আছে, রাশিয়ান ল্যাঙ্গুয়েজে তো ইসিবি নেই, তাহলে তারা কী করে ট্রানজিস্টার হবে বুঝবে? সেই জন্য ট্রানজিস্টারের ক্ষেত্রে আমরা বেস, কালেক্টর, এমিটার লাইনটাকে এমিট করে দিয়ে, বা লাইনটাকে বাদ দিয়ে দিয়ে কিভাবে আমরা বোঝাবো যে এটার মধ্যে এটা কালেক্টর, এটা বেস, এটা এমিটার। কারণ আমরা কি জানি, পিএনপি হলেও একে যদি ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু এ এমিটারের কাজ করতে পারবে না, কারণ এর ডোপিং লেভেল কম। এমনটা হবে না যে একে ঘুরিয়ে দিলে কাজ করে যাবে, যার ফলে আমাকে এমিটার, কালেক্টর, বেস আমাকে যদি জুড়তে হয় লাইন, আমাকে সেখানে দেখাতেই হবে যে এটা এমিটার। তো এমিটরকে দেখানোর জন্য আমরা এইরকম ব্যবহার করব, এমিটরের যদি আমরা ডাইরেকশন দিয়ে দিই, শুধু এমিটরের ডাইরেকশন দিয়ে দিলেই কিন্তু আমরা বুঝে যাব এটা এমিটার। কি করব, সব সময় ডাইরেকশন দেব পি থেকে এন। মাথায় রাখো, ডাইরেকশনের জন্য এমিটরের কারেন্টের যে ডাইরেকশন দেবো, সেটা আমরা দেবো পি থেকে এন, পি থেকে এন, পি থেকে এন। তাহলে এমিটারের ক্ষেত্রে কি, এই দেখো এই ট্রানজিস্টরটাকে যদি আমরা বলি যে পিএনপি ট্রানজিস্টর, এর নাম দিলাম পিএনপি ট্রানজিস্টর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সার্কিট ডায়াগ্রাম মানে বর্তনী কিন্তু পড়ে। পিএনপি ট্রানজিস্টর, আমি বললাম পি থেকে এন, তাহলে পিএনপি ট্রানজিস্টরের নিশ্চয়ই এটা হবে এন, এটা হবে পি, এটা হবে পি, তাই তো, পি এন পি, পি এন পি। তাহলে পি এর থেকে এন দিলে এর ডাইরেকশন হয়ে যাবে তো এরকম। এখন আর আমার ই, সি আর বি না লিখলেও প্রয়োজন নেই, আমার এই তিনটেকে আমি চাইলে বাদও দিয়ে দিতে পারি। ধরো যদি আমি এটাকে মুছে দিলাম এমিটারকে, এখানে মুছে দিলাম কালেক্টরকে, এখানে মুছে দিলাম বেসকে, তারপরেও কিন্তু আমরা বুঝে যাব যে এটা এমিটার, কারণ ডাইরেকশন থাকবে সবসময় এরোটা এমিটারে, এটা এমিটার। এবং আমরা সাথে সাথে এটাও বুঝে যাব যে এটা পিএনপি ট্রানজিস্টর, তার কারণ এরোটা এদিকে, পি এর থেকে এন, তার মানে এটা হয়ে যাবে পিএনপি ট্রানজিস্টর। আমার
ই সি বি মানে এমিটার কালেক্টর বেস না দিলেও প্রয়োজন নেই। সেটা কিভাবে বুঝলাম না, যেটাতে এরো থাকবে সেটা হচ্ছে এমিটার, এবং দ্বিতীয় একটা থাকবে এরো ডাইরেকশন থেকে আমরা বুঝবো এটা পিএনপি কি এনপিএন ট্রানজিস্টর। তাহলে চলো আমরা এনপিএন এর জন্য করি। রুল 1, প্রথমে আমরা একটা সার্কেল নিলাম, তাতে একটা হরাইজন্টাল লাইন টানবো যেটা যাবে বেসের দিকে, এবং এখান থেকে আমরা দুটো লাইনকে টানবো। এখান থেকে তুললাম সোজা টেনে দিলাম, এখান থেকে তুললাম সোজা টেনে দিলাম। এবারে আমাকে এক হয় আমি লিখতে পারি এন পি এন, বা আমি এমিটারের ডাইরেকশন দিয়ে দিলে আমরা বুঝে যাব এটা পিএনপি কি এনপিএন। তাহলে আমরা দেখবো সবসময় বললাম ডাইরেকশন কোথা থেকে, পি টু এন, পি টু এন। তাহলে যদি এটা এন পি এন হয় তো দেখো পি টু এন, তার মানে এটা হয়ে যাচ্ছে পি, এটা এন, এটা এন। তাহলে এমিটারের আমরা কি দেবো, পি এর থেকে এন এর দিকে, মানে হবে বাইরে। বোঝা গেল? আমরা বললাম যে এমিটার হচ্ছে সবসময় এমিটারের এরো থাকবে, যেটা এরো থাকবে সেটাই এমিটার, এবং এরো সবসময় হবে পি টু এন। তাহলে এনপিএন এর জন্য দেখো বেস ছিল এন, তাই পি টু এন মানে ইনসাইড। এক্ষেত্রে দেখো বেস হচ্ছে এনপিএন মানে কি বেস পি, এটা এন, এটা এন, যার ফলে পি টু এন হলে বেস থেকে বাইরে। তাহলে এটা এমিটার, আমার বেস কালেক্টর। এই হচ্ছে দুজনের কিন্তু সার্কিট ডায়াগ্রাম, বর্তনী চিহ্ন অবশ্যই কিন্তু এই সিম্বলগুলো কিন্তু খুব প্রয়োজন এই ক্ষেত্রে। তো এই হলো আমরা একটা ট্রানজিস্টার, দুটো ট্রানজিস্টার এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টার, দুটো ট্রানজিস্টারে আমরা তাদের সিম্বলগুলো দেখলাম। সিম্বল করার জন্য সহজ রুল, তুমি প্রথমে সার্কেল করবে, সার্কেল পরে হরাইজন্টাল লাইন টানবে, দিয়ে একটা এইভাবে টানবে, একটা এইভাবে টানবে। এমিটার যেটা সেটাকে বোঝানোর জন্য তোমাকে দিতে হবে অ্যারো, অ্যারো ঠিক করবে, অ্যারো অলওয়েজ হবে পি টু এন। তো এর ক্ষেত্রে পিএনপি ট্রানজিস্টার, যার ফলে দুপাশে পি মাঝে এন, যার ফলে পি টু এন। এটা এনপিএন ট্রানজিস্টার, যার জন্য দেখো মাঝেরটা হচ্ছে পি, দুপাশে এন, যার ফলে পি টু এন। এটা এনপিএন ট্রানজিস্টারের সিম্বল, এটা পিএনপির জন্য। আশা করি হয়েছে। চলো এরপরে আগাই, সামনে আগাই। এখন আমরা পড়বো যে ট্রানজিস্টারের প্রিন্সিপাল কি, হাউ টু ট্রানজিস্টার ওয়ার্ক, কিভাবে ট্রানজিস্টার কাজ করতে পারে, তাই না? এটা দেখতে হবে যে ট্রানজিস্টারের মেন প্রিন্সিপাল কি হয়ে দাঁড়িয়েছে। তো দেখো, একটা ট্রানজিস্টারকে যদি আমরা তোমার ইনবিল করি, বা একটা ট্রানজিস্টারকে যদি আমরা লাইনে কানেকশন করি, তখন আমরা এরকম ভাবে ব্যাপার দেখবো। এর নাম এমনই ট্রান্সফারিং রেজিস্টার হয়নি, এর একটা কারণ রয়েছে। ধরো এটা হচ্ছে আমার পিএনপি ট্রানজিস্টার, এটা এনপিএন ট্রানজিস্টার। আমরা দুটোর ক্ষেত্রেই কিন্তু ডায়াগ্রামকে দেখব। যে কোনো ট্রানজিস্টারের ক্ষেত্রে পিএনপি হোক বা এনপিএন হোক, সবসময় মাথায় রাখতে হবে যে কালেক্টর থাকবে, সবসময় কালেক্টর থাকবে ফরওয়ার্ড বায়াসে, এবং এমিটার থাকবে রিভার্স বায়াসে। অলওয়েজ কালেক্টর থাকবে ফরওয়ার্ডে, এমিটার থাকবে রিভার্সে। কেন? দেখো, কালেক্টরে যদি আমরা বলি যে হোল এদিকেই যেতে চাইছে, আমরা আগেই বললাম যে হোল এর ডেনসিটি বেশি, যার ফলে সে একটা পিএনপি বা এনপিএন ট্রানজিস্টারে সবসময় মাথায় রাখতে হবে এমিটার থাকবে ফরওয়ার্ড বায়াসে এবং কালেক্টর থাকবে রিভার্স বায়াসে। দেখো ডায়োডের ক্ষেত্রে কিন্তু পড়েছো ফরওয়ার্ড এবং রিভার্স বায়াস, তাহলে কি হবে, এমিটার ফরওয়ার্ডে এবং কালেক্টর হচ্ছে সবসময় রিভার্সে। কারণ দেখো আমরা এখানে দিচ্ছি, এটা হচ্ছে আমার কালেক্টর, এমিটার, যাকে দেবো ফরওয়ার্ডে। এটা পিএনপি ট্রানজিস্টার, এ দেখো, হ্যাঁ, কালেক্টর গেল ফরওয়ার্ডে, এবং আমরা বললাম এমিটার গেল ফরওয়ার্ড বায়াসে, এবং কালেক্টর থাকবে অলওয়েজ রিভার্স বায়াসে। তাহলে আমরা কালেক্টরকে রিভার্সে দিই, এ দেখো আমরা কালেক্টরকে দিলাম তো রিভার্স বায়াসে। কি অলওয়েজ বললাম এমিটার থাকবে ফরওয়ার্ডে এবং কালেক্টর থাকবে রিভার্সে। তো স্যার কেন এমনটা হচ্ছে না, দেখো আমরা বললাম যে হোল ডেনসিটি বেশি, কালেক্টরে ডেনসিটি কম, যার ফলে এমিটার থেকে হোল কোনো বাধা না মেনেই, শুনবো না আর কোনো বাধা না করে কিন্তু চলে যাচ্ছে কালেক্টরে, তাই না? হোল থেকে এমিটার থেকে চলে যাচ্ছে সোজা হয়ে কালেক্টরে। ঠিক স্কুটিটার মতো
এই যে এখানে কতগুলো, তার মাঝে হ্যাঁ দু একটা বাম্পার অবশ্যই আছে, এমন নয় যে বাম্পার নেই, ঠিক হোল এখান থেকে এখানে বাঁধনবিহীন চলে যেতে চাইছে, তাই না? তার মধ্যে কিছু পরিমাণের ইলেকট্রন বেসে রয়েছে, খুব পাতলা ওই জন্যই তো রাখা হয়েছে, যাতে করে বেসে খুব কম এবং লাইটলি ডোপ করা হয়েছে। পাতলা রাখা হয়েছে যাতে ডিপ্লেকশন রিজিয়ন খুব কম হয়, লাইট করা হয়েছে যাতে লাইট ডোপিং করা হয়েছে যাতে করে দু একটা হোল হয়তো কম্বাইন্ড হলো, কিন্তু অধিকাংশ হোল যাতে পেরিয়ে যায়। এবারে আমি এটাকে ফরওয়ার্ড বায়াস করে দেওয়া মানে যে হোলগুলো এদিকে অটোমেটিক পেরোতে চাইছিল তাদের চলে যাওয়ার টেন্ডেন্সিটা বা চলে যাওয়ার প্রবাবিলিটিটা বৃদ্ধি পাবে বা চলে যাওয়ার ফোর্সটা বাড়বে। কিভাবে না ভাবো, এখান থেকে যদি আমরা এরকম এজাম্পশন করি, দেখো অলরেডি যেতে চাইছিল, এখন এটা যদি ফরওয়ার্ড বায়াস হয়, যার ফলে এখান থেকে ইমাজিন করো এখান থেকে কয়েক হাজার হোল যেয়ে বলবে যাও পালাও এদিকে যাও, এখানে কি করছো পালিয়ে যাও, যার ফলে কি হবে এইটা আরো বেশি দিয়েতে কিন্তু কালেক্টরের দিকে চলে যাবে। তো ধরো আমরা এরকম এজাম্পশন করছি যে যে এখান থেকে আমরা এরকম ভাবছি 1000টা হোল এদিকে পালিয়ে যাচ্ছে। ভাবো আমরা মনে করছি 1000টা হোল এ প্রান্ত থেকে এ প্রান্ত পালিয়ে যাচ্ছে। সেই 1000টা হোলের মধ্যে নিশ্চয়ই এখানেও কিছু লাইটলি ডোপ আছে, কে আছে ইলেকট্রন আছে, যার ফলে কিছু হোল ইলেকট্রনে রিকম্বাইন্ড করে যাবে, তাই না? তাই মনে করছি 10টা হোল এখানে হয়ে গেল, তো রিকম্বাইন্ড করে গেল, মানে এই পরিমাণ চার্জ হোল এদিকে যাচ্ছে, যার মধ্যে 10টা হোল এখানে রিকম্বাইন্ড করে গেল, রইল বেঁচে কটা না 990টা হোল কিন্তু আরামসে এ প্রান্ত থেকে এ প্রান্ত কিন্তু অলরেডি চলে গেছে। তাহলে আমরা মনে করছি এখান থেকে মনে করো 1000টা হোল এখান থেকে এখানে চলে যাচ্ছে, মাঝে বেসকে খুব লাইটলি ডোপিং করা সত্ত্বেও বেসের কিছু ইলেকট্রনের জন্য কিছু পরিমাণের হোল এই বেসের ইলেকট্রনের সাথে হোলগুলো রিকম্বাইন করে দিয়েছে, যার ফলে যেখানে 10টি হোল এখানে চলে গেছে, তাহলে বাকি যে বেঁচে হওয়া 990টি হোল তারা কিন্তু কালেক্টরে পৌঁছে গেছে। যার ফলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে দেখো 990টা হোল কিন্তু কালেক্টরের মাধ্যম দিয়ে আসছে। আমার ব্যাটারি এবার কি হবে, যে 1000টা হোল এদিকে চলে গেছে, আমার এই যে ব্যাটারি ফরওয়ার্ড বায়াস রাখা হয়েছে এ আবার 1000টা হোল কিন্তু এখানে দিয়ে দেবে। ব্যাটারির কাজে তো ইলেকট্রন সার্কুলেট করা, ব্যাটারি তার ইলেকট্রন ক্রিয়েট করে না, ও তো সার্কুলেট করে। তো যে 1000টা হোল এখান থেকে এখানে পৌঁছে গেল, সেই 1000টা হোল ব্যাটারি আবার দিয়ে দেবে, যার ফলে এখানে 990টা হোল। এবং এই যে 10টা হোল এখানে হয়েছিল, সেই কি হবে, সেই 10টা হোল আবার এটা দিয়ে এসে এখানে দেখো আবার তৈরি হয়ে যাবে 1000টি হোল, এটা এখানে এসে পৌঁছে যাবে। আবার যে 1000টা হোলের ঘাটতি হয়েছে সেটা আবার ব্যাটারি কানেকশন দিতে হবে, যার ফলে এইভাবে একটা ফ্লো ঘটবে। তাহলে যদি আমরা এরকম বলি যে এটাকে বলি অ্যামিটার কারেন্ট আইই, এটাকে যদি বলা হয় কালেক্টর কারেন্ট আইসি, তাহলে দেখো তুমি এখানে চেক করো, এটা হচ্ছে কালেক্টর কারেন্ট, এটা অ্যামিটার কারেন্ট এবং এটা হচ্ছে বেস কারেন্ট, তাই না? তুমি দেখো কি না এমিটার কারেন্ট, কালেক্টর কারেন্ট, বেস কারেন্ট। দেখো এখান থেকে 1000 হোল গেল, তার মধ্যে 10টা এখানে রিকম্বাইন্ড করে গেল, 990টা কালেক্টরে পৌঁছে গেল এমিটার থেকে, দিয়ে দেখো কালেক্টরের মাধ্যম দিয়ে সেটা এসে আবার ব্যাটারিতে যাবে, তাহলে এখান থেকে 990টা এলো এবং এখান থেকে 10টা চলে এলো, যারা একসাথে হয়ে আবার 1000টা হয়ে চলে গেল। তাহলে এই জায়গাটা দেখে আমরা এটা বলতে পারি কি যে কালেক্টর কারেন্ট আইই সমান এমিটার কারেন্ট আইই সমান, অবশ্যই আমরা বলতে পারি যে কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট, এটা বলা যায়। দেখো তো এই জায়গা থেকে যদি আমরা কেসিএল লাগাই, কেসিএল লাগালে দেখো আইসি এইভাবে, আইবি এইভাবে, এবং এটা যদি আমরা কালেক্টর কারেন্ট নিয়ে নিই তাহলে আইই সমান আইবি প্লাস, এটা বলা যাবে। দেখো যদি আমরা এমিটার কারেন্ট নিয়ে নিই তাহলে এটা বলতে পারি যে আইই সমান আইবি প্লাস আইসি, মানে এখান থেকে কারেন্ট আসছে, এখান থেকে আসছে, এটা দিয়ে চলে যাচ্ছে, যার ফলে আইই সমান আইসি প্লাস আইবি। এবং যদি আমরা এখানে দেখি, দেখো আমরা বেস যে তাকে খুব লাইটলি ডোপ করেছি, যার ফলে 990টা তো কালেক্টর দিয়ে চলে গেল, মাত্র 10টা বেস থেকে আসছে, যার ফলে আমরা বেস কারেন্ট খুবই কম হয়, সেজন্য আমরা খুব বলতে পারি যে এমিটার কারেন্ট প্রায় কাছাকাছি কালেক্টর কারেন্ট, মানে এমিটার কারেন্ট প্রায় কাছাকাছি কালেক্টর কারেন্ট, মানে এটা আমরা বলাই যেতে পারে যে প্রায় 95% থেকে 99% কিন্তু এমিটারের কারেন্ট কালেক্টরের মধ্য দিয়েই যায়, আর বেস কারেন্ট বাকি যে 1% বা রয়েছে, যেটা 1% বা 2%, সেই জন্য বেস কারেন্ট খুবই
হালকা, এবং আমরা করেওছি ইচ্ছে করি যাতে বেসকে লাইট ডপিং করা যায়, যার ফলে বেস কারেন্ট খুবই পাতলা হয়, খুব কম হয়, ম্যাক্সিমাম এমিটার কারেন্ট যাতে কালেক্টরের মাধ্যম দিয়ে আসে। তাই আমরা বলতেই পারি যে এমিটার কারেন্ট কালেক্টরের কারেন্টের সাথে প্রায় সেম, শুধু বেস মাঝে খুব হালকা পরিমাণের কারেন্টকেও নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা পিএনপির জন্য আমরা দেখো করছি। সবসময় মনে রাখছি, সবসময় কি হবে না, এমিটার হবে ফরওয়ার্ড, কালেক্টর হবে রিভার্স, এমিটার ফরওয়ার্ড, কালেক্টর রিভার্স। তাহলে নিশ্চয়ই এই যে আমরা এনপিএন ট্রানজিস্টরের জন্য করব, তোমরা আগে পজ করো, ডায়াগ্রামটা আঁকো, তারপরে দেখো যে ঠিকঠাক হচ্ছে কিনা। কি বলছি, এমিটার ফরওয়ার্ড, কালেক্টর রিভার্স। এবার চেষ্টা করো, করছি। দেখো এমিটারকে বললাম ফরওয়ার্ড, কালেক্টরকে রিভার্স, যার ফলে দেখো এটা ফরওয়ার্ড হতে গেলে পি এর দিকে পজিটিভ হতে হবে, এন এর দিকে নেগেটিভ হতে হবে, যার ফলে একে কিন্তু আমরা এইভাবে যুক্ত করব। দেখো, তাই না, পি এর দিকে পজিটিভ হতে হবে, এন এর দিকে নেগেটিভ হতে হবে, তবেই গিয়ে তো তোমার ফরওয়ার্ড হবে। দেখো এটা এইভাবে ব্যাটারি থাকবে এবং কালেক্টর থাকবে ফরওয়ার্ডে, রিভার্সে। এমিটার ফরওয়ার্ডে, কালেক্টর থাকবে রিভার্সে। কালেক্টর রিভার্সে হতে গেলে কালেক্টরের জন্য যে সার্কিট হবে সেটা এরকম ব্যাটারি যুক্ত করব। এদিক থেকে নিয়ে আসি, তো এখানে করছি যুক্তটা। দেখো একে যদি আমাকে রিভার্সে দিতে হয় তাহলে এদিকে রয়েছে ইলেকট্রন, যার ফলে এখানে এটা দিতে হবে পজিটিভ, এটাতে দিতে হবে নেগেটিভ। দেখো এটা হচ্ছে আমার এনপিএন ট্রানজিস্টরের ডায়াগ্রাম। দেখো কি না, গল্প আমরা ইলেকট্রনের জন্য নিয়ে নেব, ঠিক তার অপোজিটটা হবে কারেন্টের ডাইরেকশন। কি না, অলরেডি আমার ইলেকট্রন ডেনসিটি বেশি হায়ার থেকে লোয়ারে যেতে চাইছে, মিন্স কারেন্ট এদিক থেকে এদিকে আসতে চাইছে। আমি কি করলাম যে আমি ওকে কি করলাম, ফরওয়ার্ড দেওয়ার ফলে আমরা বলতে পারি যে ইলেকট্রন এদিক থেকে এদিকে যেতে চাইছে, মানে কারেন্ট এদিক থেকে এদিকে আসতে চাইছে। তাহলে দেখো আমরা ওই যাওয়ার টেন্ডেন্সিটাকে বাড়িয়ে দিলাম। তুমি মনে করো এটা যদি আমার হোল হয়, এটা ইলেকট্রন, যার ফলে এখান থেকে যেটা যাবে সেটা যে লোয়ার পোটেনশিয়াল, এখানে যে ইলেকট্রনকে কি করবে, কালেক্টরের দিকে পাঠানোর চেষ্টা করবে। কালেক্টরের দিকে যদি পাঠানোর চেষ্টা করে, বেশি দু একটা হোল আছে, সেই হোলের সাথে ইলেকট্রন এমিটার থেকে কালেক্টরের দিকে যাওয়ার চেষ্টা করবে ইলেকট্রন, যার ফলে কারেন্ট বিপরীতে। এবার যদি ইলেকট্রন এ প্রান্ত থেকে এ প্রান্ত যায়, বেশে দু একটা হোল অবশ্যই বসে রয়েছে, সেই হোলের সাথে কিছু ইলেকট্রন রিকম্বাইন্ড করে যাবে, সেটা ঠিক। যার ফলে এখানেও থিওরিটিক যে 1000টা যদি ইলেকট্রন এ প্রান্ত থেকে এ প্রান্ত পেরোতে যায়, বেশে দেখা যাবে 10টা ইলেকট্রন এখানে রিকম্বাইন্ড করে চলে গেল, বাকি 990টা ইলেকট্রন তো এটা দিয়ে ঘুরে আসবে। যার ফলে এটার ক্ষেত্রে আমরা এটাও বলতে পারি যে বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্ট যদি আমরা দেখি, ধরো ইলেকট্রন যদি এই রাস্তা দিয়ে আসে তার ফলে বেস কারেন্ট এটা হয়ে যাবে, ইলেকট্রন যদি এই রাস্তা দিয়ে আসে তাহলে কালেক্টর কারেন্ট হয়ে যাবে এটা, এবং ইলেকট্রন যদি এই রাস্তা দিয়ে ফিরে যায় তাহলে এটা হয়ে যাবে এমিটার কারেন্ট। তাই না, এটাও যেমন এটাও তেমন, শুধু আমাকে দেখতে হবে যে এমিটারকে রাখবো ফরওয়ার্ডে এবং কালেক্টরকে রাখবো রিভার্সে, যার ফলে এটা ইলেকট্রনের ফ্লো ঠিক তার উপজিটে কারেন্টের ফ্লোটা নিয়ে নাও। ধরো 1000টা ইলেকট্রন যদি এখানে যায়, 10টা এখানে রিকম্বাইন্ড করে গেল, 990টা এটা দিয়ে পেরিয়ে গেল, সেই 990টা এখানকে ফিরে আসবে, এবং এখানে যে 10টা রিকম্বাইন্ড করে গেল সেই 10টা ইলেকট্রন এটা দিয়ে আসবে, যার ফলে কারেন্টটা ঠিক তার বিপরীতে দিয়ে দাও। এখান থেকেও দেখা যাচ্ছে যে IE ইকুয়ালস টু আইবি প্লাস আইসি। দেখো ইচ্ছে করেই বেসকে লাইট ডোপ করা হয়েছে যাতে করে বেস কারেন্ট মিনিমাম থেকে মিনিমাম হয়ে যায়। সেই জন্যই আমরা বলতে পারি কালেক্টর এমিটার কারেন্ট প্রায় কাছাকাছি কালেক্টর কারেন্ট, বা বলতে পারি এমিটার কারেন্টের প্রায় কাছাকাছি কালেক্টর কারেন্ট, প্রায় তো 95% বা 98%, 99%ও হতে পারে প্রয়োজন অনুযায়ী। এই হচ্ছে এদের কিন্তু ওয়ার্কিং প্রিন্সিপাল। এগুলো ট্রানজিস্টরের সাধারণ ধারণা। এবারে দুটো ইকুয়েশন তোমাকে জানতে হবে, ট্রানজিস্টরের ক্ষেত্রে এই নোটেশনগুলো ব্যবহার করা হয়। তার মধ্যে একটি যেমন হচ্ছে বেস কারেন্ট গেইন, বেস কারেন্ট গেইন, বেস কারেন্ট গেইন, এটা হচ্ছে একটাকে বলা হয় ভূমি প্রবাহ বিবর্ধন, বলা হয় কারেন্ট গেইন, বলতেই পারি ভূমি প্রবাহ বিবর্ধন, বা অনেক সময় বেস কারেন্ট অ্যাম্প্লিফিকেশন বলা হয়। তো এটা কি না, এটা হচ্ছে যে যদি এটাকে প্রকাশ করা হয় বিটা দিয়ে, বলা হয় ভূমির প্রবাহ মাত্রার সাথে কালেক্টরের যে প্রবাহ মাত্রার অনুপাত,
তার মানে কোনো একটা ট্রানজিস্টরের মধ্য দিয়ে কালেক্টর বেসের তুলনায় কত গুণ বেশি কালেক্টরের প্রবাহ পার হচ্ছে, বা বেসের তুলনায় কালেক্টরের কারেন্ট কি পরিমাণ ইনক্রিজ করছে বা রেশিওটা কি, সেটাকে বলা হয় বেস কারেন্ট গেন। বেসের তুলনায় কালেক্টরে কত গুণ বেশি যাচ্ছে, আমরা তো ওটাই চাই যে বেসের তুলনায় কালেক্টরে যাতে অনেক বেশি 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 কারেন্ট যায়, সেই জন্য এটাকে বলা, এই ফ্যাক্টরটাকে বলা হয় বেস কারেন্ট গেন। দেখো এটা প্রায় এইরকম হয় যে 25 গুণ, 30 গুণ, 35 গুণ, এটা কিন্তু এইভাবে এর অ্যান্সার হবে, কারণ বেসের তুলনায় 25 গুণ কারেন্ট কালেক্টরের মাধ্যম দিয়ে যাচ্ছে। 35 মানে কি, বেসের তুলনায় অ্যামিটারের কালেক্টরের মধ্যে 35 গুণ বেশি যাচ্ছে, এই জন্য একে বলা হয় বেস কারেন্ট গেন। এটাকে, এটা কিসের জন্য না, এটা যদি আমার ডিসি হয়, ডিসির জন্য আমরা এরকম ব্যবহার করছি আইসি বাই আইবি, যদি আমার ইনপুট কোনো একটা ফ্লো ডিসি থাকে। যদি ইনপুট ফ্লো এসি হয়, এসির জন্য আমরা আর কিচ্ছু না, এসির জন্য এই যে কারেন্ট গেন, এটাকে আমরা বলে দেবো চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট গেন, কালেক্টর কারেন্ট বাই চেঞ্জ ইন বেস কারেন্ট, দুটো ডেল চলে আসবে, আর কিছুই না। ডিসির জন্য, ডিসি যেহেতু ফিক্সড প্রবাহ বা একটা কনস্ট্যান্ট ফ্লো থাকে, তাই ডিসির জন্য আমরা বলছি কালেক্টর কারেন্ট বাই বেস কারেন্ট। যদি এসি হয়, এসি আমরা জানি এসি বরাবরই টাইমের রেসপেক্টে নিকে চেঞ্জ করে, তো সেই জন্য আমরা বলছি চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট বাই চেঞ্জ ইন বেস কারেন্ট। এটা ডিসির জন্য, এটা এসির জন্য। এটা একটা, এর মানে হচ্ছে 25 টাইমস 30 টাইমস 35 টাইমস এই পরিমাণ তো আমার বেস কারেন্ট হয়, এটাকে বিটা দিয়ে প্রকাশ করা হয়। দুই, এখানে আরেকটা ব্যবহার করা হয়, এটাকে বলা হয় এমিটার কারেন্ট গেন, এমিটার কারেন্ট গেন ফ্যাক্টর, বা বলা হয় অনেক সময় একে এইভাবে বলা হয় নিঃসারক প্রবাহ বিবর্ধন, নিঃসারক প্রবাহ বিবর্ধন বলা হয়। এটাকে ডিনোট করা হয় আলফা দিয়ে। এর মিনস হচ্ছে এমিটরের তুলনায় কত গুণ বেশি কালেক্টরে ফ্লো যাচ্ছে, এমিটরের তুলনায় কালেক্টরে কত গুণ বেশি ফ্লো যাচ্ছে, সেটাকে বলা হয় এমিটার কারেন্ট গেন ফ্যাক্টর বা এমিটার কারেন্ট অ্যাম্পলিফিকেশন বলা হয়। এমিটারের তুলনায় কত গুণ বেশি কালেক্টরে কারেন্ট যাচ্ছে। তো দেখো আমরা আগে যারা একটু আগেই আমরা ক্লাসটি করলাম, সেখানে বললাম এমিটার কারেন্ট আই সমান আই সি প্লাস আইবি। তো আইবি তো অনেক কম হয়, তাই না? আইবি যে আমরা বেস কারেন্ট অনেক কম এমিটারের তুলনায়, কালেক্টরের তুলনায়। কিন্তু এমিটারের কারেন্ট দেখো দুটো ভাগে ভাগ হচ্ছে, বেস কারেন্ট খুব কম কিন্তু আছে, যার ফলে আলফার যে মান হবে, এর মানটা দেখো এরকম হতে পারে 0.95, 0.9। এর মানে এমিটার কারেন্টের তুলনায় এমিটারের কারেন্টের 0.95 কালেক্টরের মধ্য দিয়ে যাচ্ছে, বা আমরা বলতে পারি যে 95% কালেক্টরের কারেন্ট এমিটারের, 95% এমিটারের 95% কারেন্ট কালেক্টরের মধ্য দিয়ে চলে যাচ্ছে। তো এটাকে আমরা বলছি আলফা। যদি এটা ডিসির জন্য, আর যদি আমার এসি হয়, তো এসির ক্ষেত্রে আর কিছুই না, চেঞ্জটা চলে আসবে, চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট বাই চেঞ্জ ইন এমিটার কারেন্ট। আমরা বলতেই পারি যে দেখো আলফা অলওয়েজ 1 হবে, ইকুয়ালস টু দিলাম, কারণ অলমোস্ট কাছাকাছি হতে পারে, অনেক কাছাকাছি হতে পারে, কিন্তু বেস কারেন্ট 0 তো হলে তখন কালেক্টর কারেন্টের এরও মান কিন্তু খুব হালকা ফুলকা থাকতে পারে। তো আমরা বলছি বেস কারেন্ট যদি একমাত্র 0 হয়, কোনো বেস কারেন্টের মধ্যে কালেক্টর ফ্লোই না হয়, তখন কিন্তু আলফা হতে পারে 1, কিন্তু অলওয়েজ আলফা কিন্তু হবে 1 এর থেকে ছোট, কারণ কালেক্টরের মধ্যে বেস যে কারেন্ট যাচ্ছে, তার বেসের মধ্যে যে কারেন্ট আছে সেটা কম হলেও কিন্তু ওর মধ্যে কারেন্ট রয়েছে। তাই আমরা বলছি আলফা গ্রেটার দেন, আলফা লেস দেন ইকুয়ালস টু 1, কারণ আলফার মান অলওয়েজ 1 এর থেকে হবে কম, কারণ কালেক্টর বলছি এমিটারের কারেন্টের একটা খুব মিনিমাম অংশ হলেও কিন্তু বেসের মধ্য দিয়ে যাচ্ছে, যেটা খুব কম পার্সেন্টেজ, কিন্তু তাও যাচ্ছে। তো এই দেখো দুটো ইকুয়েশন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, একটা হচ্ছে বেস কারেন্ট গেন,
যেটা দেখো বিটা পাচ্ছি ডেল আইসি বাই ডেল আইবি যদি এসি হয়, আর ডিসি হলে কালেক্টর বাই বেস। আর একটা আমরা পাচ্ছি আলফা, যদি ডিসি হয় তাহলে হচ্ছে কালেক্টর বাই এমিটার, আর এসি হলে চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট বাই চেঞ্জ ইন এমিটার কারেন্ট। সরি, এটা আইই হবে, চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট বাই চেঞ্জ ইন এমিটার কারেন্ট। এটা হলো, দেখো এই দুটো ইকুয়েশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাকে বলতে পারে আলফা ও বিটার মধ্যে রিলেশন বার করো, বা আলফা বিটার মধ্যে সম্পর্ক কি। দেখো আমরা এরকম বলছি, IE ইকুয়ালস টু IC প্লাস IB। তুমি এক কাজ করো, বাই করে দাও। দেখো প্রত্যেকটার নিচেই কালেক্টর রয়েছে। তোমার আইসিটা দেখো উপরে প্রত্যেকেই রয়েছে, তাই না? আইসি দেখো বিটাতেও রয়েছে, আলফাতেও রয়েছে। তো আমি এক কাজ করলাম, আইসি দিয়ে ডিভাইড করে দিলাম, আইসি বাই আইসি প্লাস আইবি বাই আইসি। তোমাকে এখানে কি বলতে পারে, আলফা ও বিটার মধ্যে সম্পর্ক নির্ণয় করো, রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা, এরকম থাকতে পারে। তো তুমি দেখো এখানে আইই বাই আইসি, এটা তো আরেকবার লাইন লিখতে হতো, আই বাই আইসি আমরা এটাকে বলতে পারি 1 বাই আলফা। তাহলে লিখি 1 বাই আলফা ইকুয়ালস টু, দেখো 1 হয়ে যাচ্ছে, এটা চলে আসছে উল্টো, মানে 1 বাই বিটা। এই রিলেশন থেকে আমাকে যদি বলে যে আলফাকে বিটার সাহায্যে বার করো, সেটাও বার করানো যাবে। যদি আমাকে বলে যে বিটাকে আলফার সাহায্যে বার করো, তাও বার করানো যাবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বার করতে হবে। তো 1 বাই আলফা আমরা যদি করি, 1 বাই আলফা ইকুয়ালস টু বিটা প্লাস 1 বাই বিটা, যার ফলে আলফা ইকুয়ালস টু, শুধু ঘুরিয়ে দাও, বিটা বাই বিটা প্লাস 1। এটা কিন্তু আলফার ভ্যালু পেয়ে যাচ্ছি, বিটা বাই বিটা প্লাস 1। চেক করো বিটার ভ্যালু যা হবে তার থেকে নিচে 1 বেশি, মানে আলফা তো হলে থেকে কম হবে। এটা হচ্ছে আলফার টার্মে আমরা বিটাকে এক্সপ্রেস করলাম। বিটার টার্মে আলফাকে এক্সপ্রেস করলে কি হবে, এটা দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন দিতে পারে। তোমাকে বলতেই পারে বিটাকে আলফার ইয়াতে লেখো, বা আলফাকে বিটার টার্মে লেখো। তাহলে আমরা যদি বিটাকে বার করি, তাহলে আমরা এখানে আলফাকে নিয়ে যাব, 1 বাই বিটা 1 বাই আলফা মাইনাস 1, যার ফলে 1 বাই বিটা ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস আলফা বাই আলফা, মিনস বিটা ইকুয়ালস টু আলফা বাই 1 মাইনাস আলফা। এই দুটো টার্মে কিন্তু আমরা লিখতে পারি। একটা দেখো আলফা ইকুয়ালস টু বিটা বাই বিটা প্লাস 1, আর বিটার টার্মে যদি আমরা আলফার টার্মে যদি আমরা বিটাকে লিখি, তাহলে লিখছি আলফা বাই 1 মাইনাস আলফা। এখান থেকে ছোট্ট ছোট্ট দুই একটা ম্যাথ দেয়, যেমন ধরো আমরা দুই একটা কোশ্চেন করি, কোশ্চেন করার পর আমরা চলে যাব ট্রানজিস্টরের অ্যাম্পলিফায়ার হিসাবে ব্যবহার, কিভাবে আমরা ট্রানজিস্টরের মাধ্যম দিয়ে অ্যাম্পলিফিকেশন করতে পারবো, কোনো একটা ধরো সাউন্ডের ইন্টেন্সিটি বাড়াতে পারবো, সেটা আমরা পরে পড়ছি। আগে এখান থেকে দুটো কোশ্চেন করা দরকার। দেখো বলেছে কোন একটি ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক বিটার মান বলা আছে 100। কোন একটা ট্রানজিস্টর যার বিটার মান বলা আছে 100 এবং বলা আছে ওর বেস কারেন্ট, বিটার মান 100 এবং বলা আছে ওর বেস কারেন্ট 5 মিলিঅ্যাম্পিয়ার হলে, বলা আছে কোন একটি ট্রানজিস্টর যার বিটার মান 100 এবং বেস কারেন্ট 5 মিলিঅ্যাম্পিয়ার হলে, তোমাকে বলেছে আলফার মান কত, এমিটার কারেন্ট কত, কালেক্টর কারেন্ট কত। তাহলে কি না, একটা ট্রানজিস্টর রয়েছে, যে ট্রানজিস্টরের বিটার মান দেওয়া আছে 100, তোমাকে বলেছে ওর বেস কারেন্ট যদি 5 মিলিঅ্যাম্পিয়ার হয়, তাহলে আলফা কত, কালেক্টর কারেন্ট কত এবং এমিটার কারেন্ট কত, তিনটে কিন্তু দিয়েছে। তো দেখো করার অনেক উপায় আছে, আমরা আগেরটাই দেখলাম যে বিটা ইকুয়ালস টু, আমরা আলফার মানটা ডাইরেক্ট বলতে পারি, আলফা ইকুয়ালস টু এরকম পেয়েছিলাম
বিটা বাই বিটা প্লাস 1 ছিল কিনা, আলফা ইকুয়ালস টু বিটা বাই বিটা প্লাস 1 মিনস চলে আসছে আলফার মান বিটার মান 100 বাই 100 প্লাস 1, তাহলে আলফা চলে আসছে 100 বাই 101, অলমোস্ট 99.9 হবে মনে হয়, অলমোস্ট 99.9। এটা হচ্ছে আলফার মান, ছেড়ে দাও, তোমাকে করার দরকার নেই যদি তুমি পয়েন্টে না করবে। তো তো আলফা হচ্ছে 100 বাই 101, এটা আলফা পেয়ে গেছি। আমাকে বলেছে এমিটার কারেন্ট এবং কালেক্টর কারেন্ট। তো দেখো বিটা মানে কালেক্টর বাই এমিটার, এটাই হচ্ছে বিটা, যেখানে 100 হলো। আবার সরি, দেখো বিটা মানে কালেক্টর কারেন্ট বাই বেস কারেন্ট, এটাই তো বিটা, কালেক্টর কারেন্ট বাই বেস কারেন্ট, যার ফলে কালেক্টর কারেন্ট হয়ে যাচ্ছে বেস বিটা ইন্টু বেস কারেন্ট। আমার বিটার মান 100 আর কালেক্টর এমিট বেস কারেন্ট তো 5 মিলি অ্যাম্পিয়ার, তোমার চলে আসছে যেটা 500 মিলি অ্যাম্পিয়ার, এটা চলে আসছে কালেক্টর কারেন্ট। তাহলে এমিটার কি না, এমিটার কারেন্ট দেখো আই ই ইকুয়ালস টু আই বি প্লাস আইসি, বেস কারেন্ট 5 মিলি অ্যাম্পিয়ার, কালেক্টর কারেন্ট 500 মিলি অ্যাম্পিয়ার, দুটো অ্যাড করলে হয়ে যাচ্ছে 505 মিলি অ্যাম্পিয়ার। এরকম ছোট ছোট দু একটা নিউমেরিক্যাল তোমাকে দিতে পারে, আলফা দেওয়া থাকতে পারে, বিটার জায়গায় আলফা দেওয়া থাকলো এবং কোনো একটা দেওয়া থাকলো, দিয়ে বললো বাকিগুলো কত, এরকম কোশ্চেন। এর বাইরে তুমি বিরাট কিছু পাবে না, শুধু হতে পারে তোমার এই দুটো দেওয়া থাকলো, দিয়ে বললো আলফা বিটার মান কত, ঠিক এটাও থাকতে পারে বা এটা থাকতে পারে। আমাকে তিনটে জিনিস তো মনে রাখতে হচ্ছে, কারেন্ট কারেন্ট বেস কারেন্ট গেন কি বিটা, যেটার মান হচ্ছে কালেক্টর কারেন্ট বাই বেস কারেন্ট, আর একটা হচ্ছে আলফা, যেটার মান হচ্ছে কালেক্টর কারেন্ট বাই এমিটার কারেন্ট। এই দুটো তো কালেক্টর তো উপরে অবশ্যই কনস্ট্যান্ট, বাকি দুটো এরকম সিম্পল দু একটা তোমাকে নিউমেরিক্যাল কিন্তু দিতে পারে। এরপর যেটা আমাদেরকে ট্রানজিস্টারে পড়তে হবে সেটা হচ্ছে দুটো আমাদের সিলেবাস রয়েছে, কিছু আমাদের ট্রানজিস্টারের ইনপুট এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক গ্রাফ পড়তে হবে, এবং অ্যাম্প্লিফায়ার হিসাবে ট্রানজিস্টারের ব্যবহার এবং ট্রানজিস্টারের ব্যবহার এখানে সুইচের ওপর। এটা বলা আছে ট্রানজিস্টার ইউজ ইন এ সুইচ, এটা একটা, আর দ্বিতীয় হচ্ছে ট্রানজিস্টার ইউজ ইন এ অ্যাম্প্লিফায়ার। এই দুটো পড়তে হবে, তাহলে ট্রানজিস্টার কিন্তু শেষ। এর থেকে প্রচুর নিউমেরিক্যাল আর নেই, নিউমেরিক্যাল যা আছে এটার মধ্যেই আছে, ওর থেকে খুব দুটো হালকা হালকা থিওরি রয়েছে এবং কিছু আমাদের সার্কিট ডায়াগ্রাম রয়েছে কিভাবে আমরা যুক্ত করব। তাহলে এরপরে আমরা পড়ব কারেন্ট ট্রানজিস্টারের অ্যাম্প্লিফায়ার হিসাবে ব্যবহার। দেখো অ্যাম্প্লিফায়ার মূলত কি না, অ্যাম্প্লিফায়ার বলতে যে আমরা এইভাবে বুঝতে পারি, তুমি দেখবে যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা যে কোনো তুমি দেখবে মিটিংয়ে বা তুমি বলতে পারো যে কোনো পুজোতে, অ্যাম্প্লিফায়ার মানে যখন কোনো আমার ধরো মোস্টলি তুমি ধরে নাও আমার সাউন্ড, ধরো কেউ স্টেজে উঠে গান গাইছে, এবারে সে যে লাউডনেসে যে ভলিউমে গান গাইছে তার ইন্টেন্সিটি অনেক কম এবং এনার্জিও অনেক কম। তুমি দেখবে ওই সব ইয়েতে একটা লাউড স্পিকারের সাহায্যে তোমার সাউন্ড, তোমার এনার্জিকে, তোমার ইন্টেন্সিটিকে ক্যাচ করে তার সিগন্যাল কোনোরকমভাবে পরিবর্তন ছাড়াও তুমি দেখবে কতগুলো বড় বড় মেশিন রয়েছে, যে মেশিনের সাহায্যে ওর ইন্টেন্সিটিকে, ওর লাউডনেসকে, ওর অ্যাম্প্লিটিউডকে অনেক গুণ বাড়িয়ে দিয়ে তুমি দেখবে বক্সের মাধ্যমে বাজানো হচ্ছে। যে মেশিনে ওই কাজগুলো করা হচ্ছে তাকে আমরা বলছি অ্যাম্প্লিফায়ার। তাহলে মেন কি না, তোমার সিগন্যাল যেটা রইলো, তুমি যে গান গাইছো সেই গানটাই কিন্তু বাইরে শোনা যাচ্ছে, কিন্তু তোমার গলার থেকে তুলনামূলক অনেক জোর, অনেক ইন্টেন্সিটি বেশি, অনেক এনার্জি বেশি। এটাকেই এই যে কাজটা করছে, তার মানে মেন কি না কোনো রকমভাবে ইনপুট সিগন্যালকে পরিবর্তন না করে শুধু তার ইন্টেন্সিটি, শুধু তার লাউডনেস, শুধু তার এনার্জি বাড়িয়ে দেওয়ার যে উপায়টা, সেটাই কিন্তু সেই কাজটা করে অ্যাম্প্লিফায়ার। আমরা দেখব একটা ট্রানজিস্টর কিভাবে অ্যাম্প্লিফায়ার হিসাবে কাজ করতে পারে।
এবং একটা ট্রানজিস্টর কীভাবে মেন যে ইনপুট সিগন্যাল সেটাকে চেঞ্জ না করে আউটপুটের মধ্যে বাড়তি ইন্টেন্সিটি, এনার্জি, পাওয়ার ইনক্রিজ করে দূরে অনেক দূর পাঠিয়ে দিতে পারে, সেটাকে আমরা বলছি দেখবো ট্রানজিস্টর এই কাজটা কিভাবে করে। তাহলে অ্যাম্প্লিফায়ার বোঝা গেল। অ্যাম্প্লিফায়ার হচ্ছে ওই যে মেশিনগুলো রয়েছে, যে মেশিনগুলোর সাহায্যে তুমি কোনো একটা যখন কি বলবো, যে কোনো একটা যখন তুমি একটা গান গাইছো, সেই আমি গান গাইছি না, গান না গান, তো যে গান তুমি যে গান গাইছো সেই গান যখন মেন সিগন্যাল বা মেন সিগন্যালকে কোনো চেঞ্জ না করে তোমার গানটাই অনেক বেশি ইন্টেন্সিটিতে শোনা যাবে, সেই যে কাজটা করে সেকে অ্যাম্প্লিফায়ার। তো অ্যাম্প্লিফায়ার তা আমরা দেখি। তো দেখো, আমরা যদি ধরি এটা একটা অ্যাম্প্লিফায়ার বক্স, দুটো ইনপুট, দুটো তো আউটপুট। এটা ইনপুট, এটা তো আউটপুট। একটা অ্যাম্প্লিফায়ার যার দুটো ইনপুট, দুটো আউটপুট। আচ্ছা, একটা জিনিস, তাহলে কি অ্যাম্প্লিফায়ার কি এনার্জি ক্রিয়েট করছে? কারণ আমি যে কথা জোরে আওয়াজ করছি মোটলি সাউন্ড এনার্জি, তো দেখো আমার যে স্পিড তার তো অ্যাম্প্লিটিউড অনেক কম। আমরা কি জানি ইন্টেন্সিটি অ্যাম্প্লিটিউডের উপর ডিপেন্ড করছে। এটা হচ্ছে আমার অ্যাম্প্লিটিউড। কারণ আমি যে কথা বলছি সেটা তো তুলনামূলক, তুমি যে গান গাইছো সেটা তো তুলনামূলক অনেক কম অ্যাম্প্লিটিউড। আমরা কি জানি অ্যাম্প্লিটিউড ডাইরেক্টলি প্রপোর্শনাল তো ইন্টেন্সিটি অ্যান্ড পাওয়ার, স্কোয়ার প্রপোর্শনাল। যার ফলে আমি যে কথা বলছি সেটা তো অ্যাম্প্লিটিউড তো অনেক কম, যার ফলে ইন্টেন্সিটি অনেক কম, মানে এনার্জিও অনেক কম, পাওয়ারও অনেক কম। কিন্তু যখন অ্যাম্প্লিফায়ারের মধ্য দিয়ে ওর আউটপুট বেরোচ্ছে, তখন আমরা যদি এটাকে ইনপুট বলি, এর আউটপুট যে যাচ্ছে মেন সিগন্যালের কোনো পরিবর্তন না হয়ে ওর আউটপুটে দেখো ঠিক এরকম পাচ্ছি আমি। ওর আউটপুটে ঠিক এরকম পাচ্ছি, যেরকম তোমরা 75 বছর উদযাপনে নাচটা করেছিলে অ্যাম্প্লিফায়ারের সাথে, ঠিক আউটপুট এটা। তাহলে এখন প্রশ্ন, যে অ্যাম্প্লিফায়ার কি এনার্জি ক্রিয়েট করছে? আবার এনার্জি ক্যান নট বি ক্রিয়েট অ্যান্ড ডিস্ট্রয়, মানে এনার্জিকে সৃষ্টিও করা যাবে না, ধ্বংসও করা যাবে না। অ্যাম্প্লিফায়ার এনার্জি ক্রিয়েট করছে তো না। কেন? ধরো এই যে নাচ যখন হচ্ছিল, সেই নাচের মাঝে যদি কেউ ওই যে অ্যাম্প্লিফায়ারকে যে ইলেকট্রিসিটিটা তুমি দিয়েছো সেটা যদি কেউ কুচ করে কেটে দিত, তাহলে যে আওয়াজে গান বাজছে সেটাই বেশি বাজতো, অ্যাম্প্লিফায়ার তো আর বাড়তো না। তার মানে অ্যাম্প্লিফায়ার এনার্জি ক্রিয়েট করছে না, অ্যাম্প্লিফায়ারকে বাইরের থেকে এখানে একটা ইলেকট্রিক এনার্জি দেওয়া হচ্ছে, ইলেকট্রিক এনার্জি। যার অ্যাম্প্লিফায়ার কি করছে, এই ইলেকট্রিক এনার্জিটাকে মোস্ট প্রবলি সাউন্ড এনার্জিতে কনভার্ট করে দিচ্ছে। যার মানে অ্যাম্প্লিফায়ার ইলেকট্রিক এনার্জি নিচ্ছে, যাকে সাউন্ড এনার্জিতে কনভার্ট করে পাঠিয়ে দিচ্ছে আউটপুটে। এটাই কাজ হচ্ছে অ্যাম্প্লিফায়ার। তবে অ্যাম্প্লিফায়ার এনার্জি ক্রিয়েটও করছে না, এনার্জি ডিস্ট্রয় করছে না, এনার্জিকে ও ইলেকট্রিক্যাল এনার্জিকে সাউন্ড এনার্জিতে কনভার্ট করে দিয়ে পাঠিয়ে দিচ্ছে। একে আমরা বলছি অ্যাম্প্লিফায়ার। আমরা পড়বো ট্রানজিস্টর কিভাবে অ্যাম্প্লিফায়ার হিসাবে কাজ করতে পারে। তো আমরা এটা দেখলাম যে বোঝা গেল অ্যাম্প্লিফায়ার কি, এবং অ্যাম্প্লিফায়ার হিসাবে ট্রানজিস্টরের ব্যবহার রয়েছে। আমাদের বিরাট কিছু এখান থেকে নিউমেরিক্যাল নেই, তাই আমরা বাড়তি কিছু পড়বো না, পরীক্ষাকে যেহেতু আর দিন নেই বেশি। কিছু বলার নেই, ছাড়ো, বাধ্য। তো দেখো, একটা তো প্রশ্ন এতক্ষণে আসারই কথা, সেটা হচ্ছে এই রকম যে ট্রানজিস্টর তো 3টে ওড ছিল, মানে ট্রানজিস্টরের কানেক্ট করার তো 3টে পয়েন্ট। সাপোজ ইনপুট মনে করো এটা এমিটার, আমি মনে করছি এটা বেস, এটা কালেক্টর, তাই না? অ্যাম্প্লিফায়ারে 4টে দেখতে পাচ্ছি, কিন্তু একটি ট্রানজিস্টর তো 3টে ইনপুট, 3টে তার জায়গা। তো যদি আমি একটা ইনপুটে দিই, দুটো আউটপুটে, যদি দুটো ইনপুটে দিই, একটা আউটপুটে, যার ফলে একটা তো প্রান্ত অ্যাম্প্লিফায়ারের বাদ রয়ে যাচ্ছে একটা ট্রানজিস্টরে, তাই না? 3টে, কিন্তু আমার তো এখানে দেখতে পাচ্ছি দুটো ইনপুট, দুটো আউটপুট, মোট 4টে রয়েছে। তাহলে আমি কানেকশন কিভাবে করব? এর উপর ভিত্তি করে আমাদের পরবর্তী সিলেবাস রয়েছে। ধরো আমি কি করলাম, একটা ইনপুট এমিটারে দিলাম, আউটপুট একটা বেসে দিলাম, একটা আউটপুট দিলাম কালেক্টরে, এবং আমি
আরেকটা যদি নিয়ে নিই, আমি যদি ধরো এরকম করছি, হ্যাঁ, তাহলে আমরা এরকম করি, দুটো মনে করো ইনপুট, একটা ইনপুট এমিটারে, একটা ইনপুট বেসে, একটা ইনপুট কালেক্টর, আউটপুটে একটা কালেক্টর। এবারে আমার চারটে রয়েছে, আমি কি করতে পারি? ধরো আমি এরকম করলাম, ইনপুট একটা এমিটার দিলাম, আউটপুটকেও কানেক্ট করলাম এমিটারের সাথে। তার মানে এমিটারকে দুবার দিলাম, ইনপুটে এমিটার এবং আউটপুটও আমি রাখলাম এমিটারকে। ভালো করে ভাবো, ইনপুটও এমিটার, আউটপুটও এমিটার, যার ফলে ইনপুট এবং আউটপুট দুটোতেই রয়েছে এমিটার। এই ধরনের ট্রানজিস্টরকে আমরা বলবো কমন এমিটার। কমন এমিটার বা সাধারণ নিঃসারক। বা একে বলা হবে সিই। ধরো আমি এরকম করলাম, একটা ইনপুটে বেস কি দিলাম এবং আউটপুটও দিলাম বেস। ইনপুটও বেস, আউটপুটও বেস। ইনপুটে বেসকে কানেক্ট করেছি এবং আউটপুটও আমি বেসকে যে কানেক্ট করেছি। এই ধরনের ট্রানজিস্টরের নাম বলা হবে কমন বেস ট্রানজিস্টর বা সিবি। কমন বেস ট্রানজিস্টর বা বলতে পারি সাধারণ ভূমি, তাই না? এখানে বললাম কমন বেস ট্রানজিস্টর বা সিবি। ধরো এরকম করলাম, বেসটাকে এদিকে নিয়ে চলে গেলাম, কালেক্টরকে এখানে নিয়ে চলে এলাম, মানে ইনপুটও কালেক্টরকে দিলাম, আউটপুটও কালেক্টরকে দিলাম। এই ধরনের ট্রানজিস্টরকে বলা হবে কমন কালেক্টর ট্রানজিস্টর বা সিসি। তিনটে রয়েছে। আমরা যদি ইনপুট আউটপুট দুটো সেমকে যুক্ত করি, ইনপুটে এমিটার, আউটপুটও একটা এমিটার দিলাম, তাকে বলা হবে কমন এমিটার। যদি ইনপুটও কালেক্টর, আউটপুটও কালেক্টরকে কানেক্ট করি, তাহলে হবে কমন কালেক্টর। আর যদি ইনপুটও বেস, আউটপুটও বেস দিই, তাহলে তাকে বলা হবে কমন কালেক্টর। এই তিনটের মধ্যে আমাদের যে সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে কমন এমিটার, বাকি দুটো নেই। কমন এমিটার আমাদের এটাই পড়তে হবে। কমন এমিটার ট্রানজিস্টর, তার আউটপুট ক্যারেক্টারিস্টিক, তার ইনপুট ক্যারেক্টারিস্টিক গ্রাফ করতে হবে এবং অ্যাম্প্লিফায়ার হিসাবে কিভাবে ও ম্যাগনিফাইড করতে পারছে, পাওয়ারকে যুক্ত ইলেকট্রিক্যাল এনার্জিকে কনভার্ট করতে পারছে তোমার সাউন্ড এনার্জিতে বা অন্য কিছুতে, সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমরা শুরু করব কমন এমিটার কনফিগারেশন। কমন এমিটার কনফিগারেশনের জন্য আমাদেরকে পড়তে হবে কমন এমিটারের জন্য তার ইনপুট ক্যারেক্টারিস্টিক কি এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক কি। তাহলে আমরা সর্বপ্রথম কমন এমিটারের ডায়াগ্রামটা করছি, এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু কমন এমিটারের বর্তনী চিহ্ন খুব ইম্পর্টেন্ট। কমন কে না এমিটার। তাহলে সর্বপ্রথম আমরা একটা ট্রানজিস্টর আঁকবো। আমরা এইভাবে করছি, এখানে দিচ্ছি তোমার হরাইজন্টাল লাইন মানে বেস। দেখো আমরা যখনই এরো দিয়ে দেবো, আমরা করছি এনপিএন, এটা মাথায় রাখো, আমরা পিএনপি করছি না। এনপিএন ট্রানজিস্টরের কমন এমিটার, এনপিএন। এনপিএন এনপিএন ট্রানজিস্টরের কমন এমিটার আমরা করছি, পাশে লিখে দিচ্ছি এনপিএন এর কমন এমিটার। আমরা দেখতেই পাচ্ছি এটা বেস, এটা বেস, এটা এমিটার করব এবং এটাকে আমরা করছি কালেক্টর। তার জন্য দেখো আমরা একটা নিয়ে নিয়েছি। তো দেখো আমরা বলেছিলাম যে এমিটার থাকবে ফরওয়ার্ড বায়াস, কালেক্টর থাকবে রিভার্স বায়াস। তাই এমিটার যদি এনপিএন হয়, তাহলে তার জন্য দেখো এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, এখানে একটা ব্যাটারি কানেক্ট করলাম। এমিটার দেখো ফরওয়ার্ড বায়াস। কি বলেছিলাম যে বরাবরই হবে পি থেকে এন, তার মানে এমিটারকে হতে হবে এইভাবে। এনপিএন যেহেতু বলেছি, পি থেকে এন আগেই দেখো বর্তনী চিহ্ন করা আছে, যার ফলে একে রাখতে হবে ফরওয়ার্ড বায়াসে, তাই ঠিক এইভাবে কানেক্ট করতে হবে। এবং কালেক্টর থাকবে রিভার্স বায়াসে। এর যে কালেক্টর, এখানেও একটা আমরা আগে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিই,
এই দিলাম রেজিস্ট্যান্স, এই হচ্ছে কালেক্টর। এটা দেখো আমরা এই হচ্ছে ডায়াগ্রাম। এবার আমরা কমন এমিটার, তার মানে এটা কমন। দেখো তো এমিটার কমন, দেখো এমিটার কালেক্টরের সাথে যুক্ত আছে এবং এমিটার দেখো কমন, এটাকে আমরা বলছি কমন এমিটার। তাহলে এটা ই, এটা তো ই, এটা তো সি, এটা হচ্ছে বি। তাহলে বেস কারেন্টকে মেজার করার জন্য আমরা এখানে একটা লাগাবো এমিটার। অবশ্যই মাইক্রো এমিটার লাগাতে হবে, এটা এমিটারে পাবো না। একটা এমিটার লাগালাম বেস কারেন্টকে মেজার করার জন্য। এটার রেজিস্ট্যান্স যদি আমরা বলি আর বি, আর এটাকে বলছি ভি বিবি। দেখো যে ভোল্টেজকে আমরা লাগিয়েছি বেসের এমিটার বেসের মধ্যে, এই এমিটারকে ফরওয়ার্ড বায়াস করার জন্য, সেই ব্যাটারিকে আমরা বলছি ভিবিবি। এটা অবশ্যই নিজের মতন করে চেঞ্জ হতে পারবে, যার জন্য আমরা অ্যারো দেব। এবং আমরা এই বেস এবং এমিটারের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে, মিনস এই পোটেনশিয়াল ডিফারেন্সটা, এটাতে আমরা ব্যাটারি লাগিয়েছি, তারপর রেজিস্ট্যান্স আছে, মানে এই কিছু পোটেনশিয়ালকে ড্রপ করবে। তাহলে এর আর এদের মধ্যে অ্যাক্রস যে পোটেনশিয়াল, সে অ্যাক্রস পোটেনশিয়াল মানে এটাকে মেজার করলে আমরা একটা লাগাবো ভোল্টমিটার, এবং এর যে ভোল্টেজ সেটাকে আমরা বলবো ভি বি ই। এগুলো খুব ক্লিয়ার। দেখো আমরা কি করলাম, আমরা এখানে একটা ভেরিয়েবল ব্যাটারি লাগালাম। ভেরিয়েবল ব্যাটারি লাগাতে গিয়ে আমরা দেখো একটা রেজিস্ট্যান্স দিয়েছি, যার ফলে এর অ্যাক্রসে ব্রেস এবং এমিটারের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্স হবে সেটাকে আমরা বলছি ভিবি, ভোল্টমিটার লাগিয়েছি মেজার করার জন্য, যেটা এটাও যা আর এটাও সেম। এখানে একটা এমিটার লাগিয়েছি কারেন্ট চেক করার জন্য, বেস কারেন্ট সেম গল্প। এখানে যে ব্যাটারিটা লাগিয়েছি আমরা রিভার্স বায়াসে কালেক্টরের মধ্যে ভিসিসি, এবং এটার কারেন্ট আমরা রেজিস্ট্যান্স বলছি আরসি, যার ফলে কালেক্টর এবং এমিটারের মধ্যে যে তোমার পোটেনশিয়াল ডিফারেন্স হয়ে যাচ্ছে, যে সেটাকে মেজার করার জন্য আমরা একটা ভোল্ট মিটারকে লাগাবো, যে ভোল্ট মিটারের মধ্যে আমরা মেজার করব ভিসিই। তাহলে দেখো দুটো পাচ্ছি, একটা পাচ্ছি বেসের সাথে ফরওয়ার্ড বায়াস করেছি, যেহেতু এমিটার ফরওয়ার্ড এবং কালেক্টর রিভার্সে, তাই দেখো এর সাথে ভিবিবি দিয়েছি এবং ভিসিসি, এই দুটোই তো আমার প্রয়োজন অনুযায়ী ভেরিয়েবল হবে। এবং আমরা দেখতে পাচ্ছি বেসের সাথে বেস এমিটারের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করতে চাইছি সেটা ভিবি, এবং কালেক্টর আর এর মধ্যে যে আমি ব্যাটারি দিয়েছি সেটা ভিসিসি, এবার কালেক্টর এমিটারের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটাকে আমরা বলছি ভিসিই। মানে এই পোটেনশিয়াল ডিফারেন্সটাও যা এটাও তা, এই পোটেনশিয়াল ডিফারেন্সটাও যা এটাও কিন্তু এটাও তা। তো এটা মেজার করার জন্য দিয়েছি। এটা হচ্ছে কমন এমিটার এনপিএন ট্রানজিস্টরের কনফিগারেশন। কমন এমিটার, দেখো এমিটার কমন, এটা দেখো এমিটার, যার ফলে এটা তো কমন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কালেক্টর যে কারেন্ট রয়েছে সেটা হবে এদিকে আইসি, আর বেস কারেন্ট তো এটা আইবি। ওই দাও কালেক্টর কারেন্ট আইসি এবং বেস কারেন্ট আইবি। আমাদেরকে কিছু কনফিগারেশন করতে হবে, যেটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। এই দুটো কনফিগারেশন আমাদেরকে এখান থেকে করতে হবে। তার আগে দেখো অ্যাম্প্লিফায়ার কিরকম না, আমরা বলেছিলাম যে এই কালেক্টর কারেন্ট এর মান যা এবং প্রায় এমিটার কারেন্টের প্রায় কাছাকাছি কালেক্টর কারেন্ট যায়, যেহেতু বেস কারেন্ট অনেক কম, তাই না? তো সেইভাবে যদি সেই রকমটা হয়, তো দেখো আমরা বলতেই পারি আই কাছাকাছি আইসি। তাহলে আমাদেরকে দুটো ক্যারেক্টারিস্টিক করতে হবে, একটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। খুব ইম্পর্টেন্ট, কিন্তু এবারে কিন্তু পরীক্ষা দেওয়ার চান্স রয়েছে। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ দেখো মানে কি, এর মিনিং হচ্ছে, আমি যদি ইনপুট ক্যারেক্টারিস্টিক মানে বুঝতে হবে, ভিসি মানে এই কালেক্টরের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্স ভিসিই, এটাকে মনে করো আমি কনস্ট্যান্ট করে দিচ্ছি, ভিসিই কে আমি চেঞ্জ করছি না, একে কনস্ট্যান্ট। তারপর আমি এখানে ভিবিবি কে চেঞ্জ করলেই আমার
বেস এবং কালেক্টরের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেই অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স চেঞ্জ হবে। একে যদি ভেরিয়েবল হয় তো এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স চেঞ্জ হবে। তো এই পোটেনশিয়াল ডিফারেন্সের চেঞ্জের সাথে সাথে বেস কারেন্টের কি কি চেঞ্জ আসছে সেটা দেখাই হচ্ছে আমার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। মানে এটা আমার ইনপুট, যার ফলে একে যদি আমি কনস্ট্যান্ট রাখি, একে কনস্ট্যান্ট চেঞ্জ করছি না, তারপর একে যদি আমি চেঞ্জ করতে থাকি, তাহলে ভিবির অ্যাক্রসে পোটেনশিয়াল অ্যাক্রসে বেটার যে বেস কারেন্ট যেটা হবে সেটাকে লক্ষ্য করা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। এটা কিন্তু মাথায় রাখো, আমরা করছি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, ঠিক যেটা বললাম। এদিকটা আমি রাখছি ভিবিই, এই কারেন্টকে আমি চেঞ্জ করছি, আর এদিকে আমি মেজার করছি, এই যে এম্পিয়ার লাগিয়েছি, এই এম্পিয়ারে আমি মেজার করছি তো আই বিটা। এটা হবে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। মানে ভিবি আমি কিছুক্ষণ দেখতে পাচ্ছি ভিবি এর এটাকে চেঞ্জ করতে করতে আমি যে বেস কারেন্টকে যে পাবো এটা ফিক্সড রেখে সেটাকে আমরা বলছি তোমার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। হবে কিভাবে না, দেখো তুমি এখানে ভোল্টেজ বৃদ্ধি করছো, খেয়াল করো এরা আছে ফরওয়ার্ড বায়াসে, ফরওয়ার্ড বায়াসে ওর একটা ডিপ্লেশন লেয়ার আছে। সেই ডিপ্লেশন লেয়ার যতক্ষণ পর্যন্ত ক্রস না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কারেন্ট ফ্লো হবে তো না। তাহলে মিনিমাম একটা ভোল্টেজ চাই যাতে করে এই যে পিএন জাংশনের মধ্যে, তুমি যদি অসুবিধা হচ্ছে যে দুবার আগে এনপিএন ট্রানজিস্টারের ছবিটা দেখো, যেখানে আমরা কালেক্টর এবং বেসকে ফরওয়ার্ড বায়াসে রেখেছি, তার মানে ওর যে ছোট ডিপ্লেশন লেয়ার তৈরি হয়েছে বেস এবং এমিটারের মধ্যে, যতক্ষণ পর্যন্ত বেস এমিটারের তোমার বেস এমিটারের মধ্যে যতক্ষণ পর্যন্ত তুমি ওর ডিপ্লেশন লেয়ারকে ভাঙতে না পারছো ততক্ষণ পর্যন্ত বেসের মধ্যে কারেন্ট তো যাবে না। তার মানে মিনিমাম একটা পয়েন্ট পর্যন্ত দেখা যাবে তুমি কিন্তু কারেন্ট পেলে না। এখানে দেখা গেল 0 বা কারেন্ট পেলে না, 1 2, দেখা গেল এখানে যখন তুমি 0.6 ভোল্টের কাছাকাছি আসছো তখন কিন্তু আমার বেস কারেন্ট শুরু হচ্ছে, যার ফলে তারপরে তুমি কারেন্টকে ঠিক এইরকম ভাবে পাচ্ছ। এটাই দেখো পাচ্ছ, তার মানে কি 0.6 ভোল্ট পর্যন্ত হয়তো তুমি কারেন্ট পেলে না, যেই ডিপ্লেশন লেয়ার ভেঙে গেল সেই ফরওয়ার্ড বায়াসে, তারপর যেমন যেমন তুমি ভোল্টেজ বাড়াচ্ছ র্যাপিডলি দেখা গেল এর মধ্যে বেস কারেন্ট কিন্তু ইনক্রিজ হয়ে গেল। ঠিক, বেস কারেন্ট ইনক্রিজ হয়ে গেল। বাহ, মনে করছি যখন তুমি এই গ্রাফটা পেলে তখন তোমার এই যে কালেক্টরের যে ভোল্টেজ দিয়েছিলে রিভার্স বায়াসে সেটা মনে করছি তো 1 ভোল্ট ধরে নিলাম, যে যখন তুমি বেস কারেন্ট এইভাবে র্যাপিডলি পেলে তখন তো কালেক্টর কারেন্ট ছিল তোমার 1 ভোল্ট, এটাকে তুমি ফিক্স রেখেছিলে, মানে 1 ভোল্টে তুমি এরকম একটা গ্রাফ পেলে। দেখো জেনারেলি এমনটা হয়, সবাই এরকম দুটো গ্রাফ করে দেয় কিন্তু কেউ কারণটা জানেন বলে না, কারণ আসলে হয়তো কারেন্টটা জানেই না যে কেন এরকমটা 1 ভোল্টের বলে। আমি বলছি কালেক্টর হয়ে গেছে 2 ভোল্টেজ, ভাবো কি হচ্ছে না, এর পোটেনশিয়াল আগের তুলনায় অনেক হয়ে গেছে বেশি। দেখো এটার এদিকটা পজিটিভ, তার মানে ও তো ইলেকট্রনকে নিজের দিকে টানবে, তাই না? এই যে ইলেকট্রন রয়েছে, মানে যেটা তোমার এমিটার যে ইলেকট্রনকে সাপ্লাই দিচ্ছে, সেই ইলেকট্রন তো কালেক্টর ওর দিকে টানছে, আগের ছবিতেই দেখো তুমি যেখানে এনপিএন আমরা করেছিলাম টানছে। এবারে যদি কালেক্টরের মধ্যে ভোল্টেজ বেশি করো, যার ফলে কি করবে, ও বেশি বেশি পরিমাণ ইলেকট্রনকে নিজের দিকে টানবে, তাই না? ধরো এর ভোল্টেজ বেশি করে দিলে, যার ফলে ও যদি আগে 25টা টানছিল এখন তো 50টা কালেক্টর কারেন্ট ওর দিকে নিজে টানবে। আগে যদি 25টা টান ছিল এখন তুমি ভোল্টেজ 2 করে দিলে, তার মানে ওর টানটা অনেক বেশি হয়ে গেল, ও বেশি বেশি ইলেকট্রনকে তো ও নিজের দিকে টানার চেষ্টা করবে, যার ফলে বেসের মধ্যে কারেন্ট তো আগের তুলনায় কম যাবে, কারণ কালেক্টর বেশি বেশি কারেন্টকে এমিটার থেকে নেওয়ার চেষ্টা করছে, যার ফলে বেসের মাধ্যম দিয়ে আগে বেস যেটা পাচ্ছিল এখন বেস থেকে বেশি ইলেকট্রন ফ্লো হয়ে কালেক্টরের দিকে চলে আসছে, কারণ কালেক্টর অ্যাট্রাকশন বেশি দিচ্ছে, কালেক্টর একটা ইলেকট্রিক ফিল্ড ওর দিকে তৈরি করছে, বা বলতে পারি কালেক্টর একটা দূর থেকে রশ্মি ছুঁড়েছে, যে রশ্মির সাহায্য চাইছে বেসে যেমন না আটকেও বাঁধন ভেঙে বেস থেকে ভেঙে ওর দিকে চলে আসে, যার ফলে বেস কারেন্ট তো কম হবে কালেক্টরের আগের তুলনায়। কালেক্টরের ভোল্টেজ যদি কম হয়ে যায়, কালেক্টরের ভোল্টেজ কম হয়ে যাওয়ার ফলে দেখা যায় কালেক্টরের ভোল্টেজ যদি বেশি হয়ে যায় অবশ্যই বেস কারেন্ট কমে যাবে, তার কারণ কালেক্টর বেশি বেশি করে টানার চেষ্টা করছে ওর দিকে, এমিটার থেকে যে ইলেকট্রনগুলো বেস দিয়ে বেরোচ্ছে ও চাইছে বেশি বেশি করে আসুক, যার ফলে বেসের মধ্য দিয়ে কম যাচ্ছে কালেক্টর ভোল্টেজ বেশি থাকলে।
এটা অ্যাকচুয়ালি অনেকেই 2-3টে গ্রাফ করে দেয়, কিন্তু মিনিংটা হচ্ছে এটা, যার ফলে যেই তুমি কালেক্টর ভোল্টেজকে বেশি করবে শুরু তো ওই ডিপ্লেশন লেয়ারই হবে, কারণ ডিপ্লেশন লেয়ার না ভাগলে কারেন্ট শুরু হবে না, কিন্তু ওর থেকে কারেন্ট আমরা কম পাবো। এটা 2 ভোল্ট। কালেক্টরের কারেন্টকে যত বাড়াবো তত আমি বেসের কারেন্ট কম পাবো, কারণ কালেক্টর বেশি বেশি করে রশ্মি টেনে বেসের মধ্যে দিয়ে যে ইলেকট্রনগুলো আছে তারা নিজের দিকে টানার চেষ্টা করবে, তার ফলে বেস তো কম ফ্লো করাতে পারবে। এটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, কার? ট্রানজিস্টরের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট আমরা করব আউটপুট ক্যারেক্টারিস্টিক ট্রানজিস্টরের। এটা খুব ইম্পর্টেন্ট, তোমাকে বলতেই পারে একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে ইনপুট ক্যারেক্টারিস্টিক্সের মান তুমি নির্ণয় করো। চলো, ক্লান্ত নাকি? 13 তারিখে পরীক্ষা, এখন ক্লান্ত হয়ে কি করবে? পড়ো পরে। আউটপুট ক্যারেক্টারিস্টিক্স ইনপুটের মধ্যে, যেমন ইনপুটের ক্ষেত্রে আমরা কি করলাম, একে কনস্ট্যান্ট রেখে আমি এর মধ্যে চেঞ্জ করার চেষ্টা করলাম, দিয়ে একে মেজার করলাম। আউটপুট ক্যারেক্টারিস্টিক্স মেইন আমি এমন করার চেষ্টা করব যে আউটপুটে যে আমি কারেন্ট ভোল্টেজ দিয়েছি, বা আমরা বলতে পারি অ্যাক্রস সি এবং ই, মানে অ্যাক্রস কালেক্টর এমিটারের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, তার অ্যাক্রসে কারেন্ট কালেক্টরে কি চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা বলবো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। মিনস আমরা দেখব যে বিটা একটা নির্দিষ্ট ফিক্সড বিটাতে আমি একে চেঞ্জ করি, মানে আমি বিটাকে ফিক্সড করে দিয়েছি, সরি বিকে বেস কারেন্টকে আমি ফিক্সড করে দিয়েছি। প্রতিটা ফিক্সড বেস কারেন্টে যদি আমি কালেক্টরের মধ্যে অ্যাক্রস পোটেনশিয়াল চেঞ্জ করাই, তার জন্য কালেক্টরে কি কি কারেন্টের চেঞ্জ পাবো সেটাকে আমরা বলছি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে তার জন্য আমরা গ্রাফ হবে, যে গ্রাফ হবে ঠিক এই রকম। এটা হচ্ছে আমার VCE, কারণ আমি চেঞ্জ করব একে আমি ভেরি করতে পারবো, যার ফলে সি এবং ই এর অ্যাক্রসে পোটেনশিয়াল ভেরি করবে, এবং তার জন্য আইসি কি পরিমাণ ভেরি করবে সেটার যে আমরা রেজাল্ট পাবো সেটাকে বলবো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমরা শুরু করি। এটা হচ্ছে আইসি এবং এটা হচ্ছে ভিসি কে একে চেঞ্জ করছি একটা ফিক্সড বিটাতে। তো আমরা দেখব ঠিক এরকম আমরা একটা কারেন্টকে পেয়েছি, একটা পর্যন্ত দেখো র্যাপিডলি গেইন করে যদি সোজা হয়ে গেছে। আমি মনে করছি এই যে রেজাল্টটা পেয়েছি, যেখানে তো বেস কারেন্ট 10 মাইক্রো অ্যাম্পিয়ার, মানে কি দেখো মানেটা কি, এটা সবাই গ্রাফটা মুখস্থ করে দেবে, বলে এই গ্রাফটা মুখস্থ করে না, এরকম 3-4টে থাকে, 10 মাইক্রো অ্যাম্পিয়ার, 20 মাইক্রো অ্যাম্পিয়ার, 30 মাইক্রো অ্যাম্পিয়ার, 50 মাইক্রো অ্যাম্পিয়ারে 4টে বলে মুখস্থ করে চলে যায়। কিন্তু কেন এমন ঘটনাটা হচ্ছে? দেখো ঘটনাটা এরকম, মানে আমি নিজেও আমার মুখস্থ নেই, আমি ভাবছি যে কিভাবে হবে। হ্যাঁ দেখো এরকম হচ্ছে যে আমি বিটা 10 মাইক্রো অ্যাম্পিয়ারে ফিক্সড করে দিয়েছি, মানে এটা 10 পর্যন্ত আমি এমন বি কে চেঞ্জ করেছি বিটা যাতে 10 থাকে। দেখো আগে আমরা এটাকে 2 ভোল্টে ফিক্সড করে একে চেঞ্জ করছিলাম, দিয়ে দেখছিলাম বিটার কি চেঞ্জ হচ্ছে, এর রেসপেক্ট হলো ইনপুট ক্যারেক্টারিস্টিক। আউটপুটে আমরা কি করলাম, এটাকে চেঞ্জ করছি দেখলাম বিটা চলে এসেছে 10 মাইক্রো অ্যাম্পিয়ার। এবারে এই পুরো ফাংশনটাকে আমি রেখে দিলাম, পুরো ফাংশনকে রেখে আমি চলে এলাম আউটপুটে আমি কি করছি, ভিসিই কে চেঞ্জ করছি, যার ফলে অ্যাক্রস পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস সিবিইতে, মানে কালেক্টর এমিটারকে আমি চেঞ্জ করছি। একে চেঞ্জ করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে আইসি কি চেঞ্জ হচ্ছে না। আমি একটা জিনিস দেখলাম, আইসি শুরুতে তো র্যাপিডলি গেইন হলো, শুরুতে ওর কারেন্ট র্যাপিডলি গেইন হলো, কিন্তু একটা সময় যে ও কিন্তু ফিক্সড হয়ে গেল। র্যাপিডলি গেইন করার পর একটা সময় যে ওর গেইনটা কিন্তু তুলনামূলক অনেক গেল কমে, তার মানে শুরুতে র্যাপিড গেইন হওয়ার পরও একটা সময় যে স্থিরভাবে কিন্তু আগাতে শুরু করলো। হলো নেক্সট আমি কি করলাম, একে চেঞ্জ করে বিটাকে করে দিলাম 20 মাইক্রো অ্যাম্পিয়ার। 20 মাইক্রো অ্যাম্পিয়ার হওয়ার পর হ্যাঁ 20 মাইক্রো অ্যাম্পিয়ার হওয়ার পরও দেখা গেল শুরুতে তো ওর কারেন্ট র্যাপিডলি গেইন করলো, কিন্তু আগের তুলনায় ওর কালেক্টর কারেন্ট কিন্তু ইনক্রিজ হয়ে গেল। কেন হলো? তার মানে হচ্ছে যে যখন আমি বিটাকে চেঞ্জ করছি
বেস কারেন্ট চেঞ্জ করছি, তার ফলে কালেক্টর থেকে এমন নয় যে কালেক্টরকে ফিক্সড রেখে বিটাকে বেস কারেন্ট চেঞ্জ করছি। কালেক্টর যদি ফিক্সড রেখে বি চেঞ্জ হয়, তা এমিটার ফিক্সড রেখে যদি বি চেঞ্জ হয়, তাহলে স্বাভাবিকভাবেই তো কালেক্টর কারেন্ট কমে যাবে। ঠিক এভাবে ভাবো, এমিটার যদি 1000টি ইলেকট্রনকে ফ্লো করায়, সেখানে আমরা যদি ধরে নিই যে যদি বিটা বেস কারেন্ট যদি 10টি ইলেকট্রন রাখে, আর যদি 990টা কালেক্টরে চলে যায়, এখন বি যদি 20 হয়ে যায়, ইন্টারেস্টিং, বি যদি 20 হয়ে যায়, তাহলে কালেক্টর হয়ে যাবে 980। তাহলে কালেক্টর কারেন্ট বি বাড়ার সাথে সাথে কমে যাওয়ার কথা ছিল, কিন্তু এই উত্তরটা তুমি পাবে না। জিজ্ঞেস করো কাউকে যে কেন হচ্ছে এমনটা, যে বি এর মানটা যখন আমরা দেখছি যে বি বেশি হচ্ছে, যার ফলে আগে তো 1000টার থেকে এখন তো বি এর মধ্যে তো 20 যাচ্ছে, যার ফলে তো কালেক্টর 980 হয়। আগে যেমন ছিল 990, তার জন্য এখন 980, তারপরে তো কালেক্টর কারেন্ট কমার কথা ছিল, কিন্তু আমরা দেখছি কালেক্টর কারেন্ট বৃদ্ধি পেয়েছে। এটা কেন? আসলে তা নয় ব্যাপারটা, যে এমন নয় যে কালেক্টর কারেন্ট এমিটার কারেন্ট যে 1000টাই আছে, এমিটার কারেন্ট ফিক্স নেই। যখন বিটা বি বেস কারেন্ট যখন মনে করো 10টার থেকে 20টা হয়েছে, তার মানে তখন এও হয়ে গেছে, এমিটারও হয়ে গেছে 1000 থেকে 2000। এমন নয় যে এমিটার যদি 1000 থাকে তাহলে কালেক্টর 990, বেস 10 আলাদা ব্যাপার। বেস 20 হয়ে গেল, এমিটার তখনও 1000 থাকলে এমন নয়, এমিটারটা 2000 হয়ে গেছে, যার ফলে বেস কারেন্টকে দ্বিগুণ করতে যে এমিটার কারেন্ট দ্বিগুণ হয়ে গেছে, তার জন্য কালেক্টর কারেন্টও প্রচুর র্যাপিডলি ইনক্রিজ হয়েছে। যদি এমন হতো যে এমিটার কনস্ট্যান্ট, বেস চেঞ্জ হয়েছে, তাহলে তো কালেক্টর কমে যেত, কিন্তু তা নয়। বেস ডবল করতে যে এমিটার ডবল হয়ে গেছে, যার ফলে কি হয়ে গেছে না, বা এমিটার ইনক্রিজ করে গেছে, ডবল বলাটা ভুল না, এমিটার ইনক্রিজ করে গেছে, যার জন্য কি হয়ে গেছে, কালেক্টরও ইনক্রিজ করে গেছে। তাই যখন 20 বিটা আমি বেস কারেন্ট পাচ্ছি, স্বাভাবিকভাবে কারেন্ট তো গেইন হচ্ছে, কারণ কালেক্টর কারেন্ট বাড়বে, যেহেতু এমিটার বেড়ে গেছে বিটাকে মানে বেসকে বাড়ানোর জন্য। পরে যদি আমরা আরেকটা দেখি, এটা মনে করো 30 মাইক্রো অ্যাম্পিয়ার, সেখানেও গল্প সেম, বেস কারেন্ট বাড়াতে গিয়ে এমিটার কারেন্ট বেড়েছে, যার ফলে কালেক্টর কারেন্ট তো ইনক্রিজ করতে বাধ্য। আমরা যদি আরো দেখি, এটা হচ্ছে 40 মাইক্রো অ্যাম্পিয়ার, আর দরকার নেই। ঠিক এইরকম মানগুলোকে আমরা পাচ্ছি, যে যেমন যেমন আমি বেস কারেন্ট বার বৃদ্ধি করাচ্ছি তা ফিক্স করে, তখন দেখছি কালেক্টর কারেন্টও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, শুরুতে তো র্যাপিডলি ইনক্রিজ করছে, তারপর একটা জায়গায় গিয়ে কালেক্টর কারেন্ট কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেছে। শুরুতে র্যাপিড, তারপরে হয়ে গেছে কিন্তু আমার কনস্ট্যান্ট। এবার এখানে কিছু রিজিয়নকে আমরা বলবো যে এই যেখানে দেখো র্যাপিডলি সবচেয়ে ইনক্রিজ করছে, যেখানে ইনক্রিজ করাটা অনেক বেশি র্যাপিডলি, এই অঞ্চলটাকে বলা হয় স্যাচুরেশন অঞ্চল, স্যাচুরেশন রিজিয়ন, যেখানে র্যাপিড ইনক্রিজ করছে বা সম্পৃক্ত অঞ্চল এইটাকে বলা হয়। এবং দেখো যেখানে আইবিটা 10 এম্পিয়ার থেকে প্রায় কম, 0-র কাছাকাছি, এই অঞ্চলকে বলা হয় কাট অফ অঞ্চল, কাট অফ রিজিয়ন। আর এই রিজিয়নটাতে, যেটাতে দেখো আমরা একটা কনস্ট্যান্ট একটা কালেক্টর কারেন্ট পাচ্ছি, প্রায় কনস্ট্যান্ট, চেঞ্জটা অনেক ধীর, মানে যেখানে রেজিস্ট্যান্স তো দেখা যাচ্ছে সবচেয়ে কম, কারণ এখানে রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি, কারণ এখানে ডাইনামিক বেশি, এখানে রেজিস্ট্যান্স সবচেয়ে কম, কারণ তুমি রেজিস্ট্যান্সের কথা যদি বলো, তাহলে দেখো আমরা বলতেই পারি এর ডাইনামিক রেজিস্ট্যান্স বা পরিবর্তনশীল রেজিস্ট্যান্স তো হবে ডেল ভিসিই বাই ডেল আইসি, তাই না? তো দেখো এখানে এটার অ্যাঙ্গেলটা অনেক বেশি র্যাপিডলি করছে, তাই এখানে রেজিস্ট্যান্স হবে কম। এটা দেখো প্রায় কারেন্ট চেঞ্জ হচ্ছে না, ফিক্সড, তার মানে এখানে রেজিস্ট্যান্স তুলনামূলক অনেক বেশি। তো এই অঞ্চলকে আমরা বলবো অ্যাক্টিভ রিজিয়ন। এই তিনটে, এটা কিন্তু আউটপুট ক্যারেক্টারিস্টিক। আমরা বললাম এটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন, অ্যাক্টিভ রিজিয়ন এবং ডাইনামিক রেজিস্ট্যান্স এটা, এবং এটা হচ্ছে তোমার ওর ক্যারেক্টারিস্টিক কার সাথে কার না, এটা হচ্ছে ওর আউটপুট ক্যারেক্টারিস্টিক, আগেরটা ছিল ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। এগুলো কিন্তু মাথায় রেখে তোমাকে এই গ্রাফটা কিন্তু করে নিয়ে যেতে হবে। বিটার ভিন্ন ভিন্ন মানকে যদি আমি ফিক্সড রেখে আমি যদি ভিসিএ কে চেঞ্জ করি, তার জন্য আমি কি পরিমাণে কালেক্টর কারেন্টকে চেঞ্জ পাচ্ছি সেটা আমি দেখতে পাচ্ছি এখানে। এটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক গ্রাফ, ওটা ছিল ইনপুট ক্যারেক্টারিস্টিক
খারাপ। এবং দেখো আমরা যেখানে শুরু করেছিলাম অ্যাম্প্লিফায়ার হিসাবে যদি ওর ব্যবহার আমরা দেখি, তাহলে তুমি একটা জিনিস ভালো করে ভাবো যে যদি আমরা এইটাকে আমরা একটা পিএন জাংশন যদি আমরা ছোট এনপিএন যদি ট্রানজিস্টার তৈরি করি, এই দেখো একটা এনপিএন ট্রানজিস্টার আমি তৈরি করলাম, এ হচ্ছে এন ফি এন। অ্যাম্প্লিফায়ার যদি ফিরে আসে, দেখো এটা থাকবে ফরওয়ার্ড বায়াসে, আমরা বলেছি ফরওয়ার্ড বায়াস, আর এটা থাকবে রিভার্সে। কালেক্টর থাকবে রিভার্সে এবং এ থাকবে ফরওয়ার্ডে। হ্যাঁ দেখো এটা ফরওয়ার্ড, এ রিভার্স। তাহলে যদি আমি এর অ্যাক্রসে দেখো আমরা এর মধ্যে যে কারেন্ট ফ্লো হবে, এর মধ্যে কারেন্টকে দেখো আমরা বলেছি কালেক্টর কারেন্ট, ঠিক না? যেটা এটা সেটাই এটা, যেটা এটা মানে এই যে কালেক্টর কারেন্ট, এটাই তো যেটা এই অঞ্চলটা সেটাই তো এটা, এটা তো কালেক্টর কারেন্ট। এটাকে আমরা বলেছি বেস কারেন্ট, এবং এটা এমিটার কারেন্ট, আর এটা হচ্ছে কালেক্টর কারেন্ট। বারবার কালেক্টর এমিটারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা এমিটার কারেন্ট, এটা এমিটার কারেন্ট। তো যেটাই এটা সেটাই এটা, এটা যদি এমিটার কারেন্ট হয় এটাও এমিটার কারেন্ট। এটা চেক করো, এ আছে ফরওয়ার্ড বায়াসে, এ আছে রিভার্স বায়াসে। তো ফরওয়ার্ড বায়াসে যে আছে তার যদি আমরা রেজিস্ট্যান্স বলি, রেজিস্ট্যান্স অ্যাক্রস যদি এটা বলি, ফরওয়ার্ড বায়াসে যে আছে, যেটাকে আমরা ইনপুট বলছি, এর দেখো ইনপুট রেজিস্ট্যান্স ফরওয়ার্ড বায়াসে থাকার জন্য নিশ্চয়ই ডাইনামিক রেজিস্ট্যান্স তুলনামূলক অনেক কম হবে, কারণ এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে। তাই ডাইনামিক রেজিস্ট্যান্স তো অনেক কম হবে। তাহলে আমরা বলতেই পারি যেটা ইনপুট ভোল্টেজ ভি ইনপুট, সেটা দেখো কালেক্টর কারেন্ট ইনটু ইনপুট রেজিস্ট্যান্স, মানে ডাইনামিক রেজিস্ট্যান্স। এবার এটা তো তুলনামূলক অনেক কম, বা আমি এই রেজিস্ট্যান্সকে বলতেই পারি বি। দেখো ইনপুট যে ভোল্টেজ সেটা আই আর বি, তার মানে তুলনামূলক অনেক তো কম। তার কারণ এই ভোল্টেজটা কম কেন? কালেক্টর ঠিক আছে, এমিটার কারেন্ট তার নিজের মতন আছে, কিন্তু এটা ফরওয়ার্ড বায়াসে থাকার জন্য এর রেজিস্ট্যান্স ডাইনামিক রেজিস্ট্যান্স অনেক কম, তাই ইনপুট ভোল্টেজ তো তুলনামূলক অনেক কম, ঠিক কিনা? হ্যাঁ ঠিক স্যার, ঠিকই বলেছে। এটা ইনপুট, এটা ফরওয়ার্ড বায়াস, যার ফলে এর ইনপুট ভোল্টেজ তো অনেক কম হয়ে যাচ্ছে, কারণ এর রেজিস্ট্যান্স অনেক কম। ভাবো এ আছে রিভার্স বায়াসে, কালেক্টর বসে আছে রিভার্স বায়াসে। রিভার্স বায়াসে থাকা মানে যদি আমি কালেক্টরের মধ্যে কারেন্ট ভি আউটপুট বলি, তো দেখো ওর মধ্যে কালেক্টর কারেন্ট ইনটু আর রেজিস্ট্যান্স সি। ভাবো কালেক্টর আছে রিভার্স বায়াসে, যার ফলে কালেক্টরের রেজিস্ট্যান্স তো অনেক বেশি হাই ইনপুটের তুলনায়, কারণ এই ফরওয়ার্ডে রিভার্স, আমরা রিভার্স বায়াসে জানি রেজিস্ট্যান্স অনেক বেশি, তাই কারেন্ট ফ্লো কম হয়। তাহলে আউটপুট ভোল্টেজ দেখো আমরা আবার বলেছিলাম বেসকে অনেক থিন করা হয়েছে এবং ড্রপিং খুব লো লেভেল করা হয়েছে, তাই বেসের মধ্যে খুব কম কারেন্ট যায়। তাই আমরা বলতে পারি যে কারেন্ট তো সেম, প্রায় এমিটার কারেন্ট কালেক্টর কারেন্ট প্রায় কাছাকাছি, হয়তো এমিটার কারেন্টের 95% বা 99% কালেক্টরের মধ্যে দিয়ে যাচ্ছে, যার ফলে এমিটার কালেক্টর তো প্রায় মানে খুব ভালো ভালো কারেন্ট যাচ্ছে, এমন নয় যে বেশ অর্ধেকটা টেনে নিয়ে চলে যাচ্ছে, প্রায় বলতে পারি পুরোটাই। কিন্তু কিন্তু ফরওয়ার্ড বায়াসে থাকার জন্য এমিটার ডাইনামিক রেজিস্ট্যান্স অনেক কম, যার ফলে ইনপুট কম, ভি সমান আইআর। রিভার্স বায়াসে থাকার জন্য ওর ডাইনামিক রেজিস্ট্যান্স তো অনেক বেশি, কারেন্ট প্রায় সেম হলেও এই আউটপুটটা কিন্তু হয়ে যাচ্ছে অনেক বেশি ইনপুটের তুলনায়। ইনপুটের তুলনায় আউটপুট অনেক বেশি, কারণ ডাইনামিক রেজিস্ট্যান্স অনেক বেশি, যার ফলে বলতে পারি আমি যে ইনপুট ভোল্টেজ দিয়েছি তার তুলনায় অনেক গুণ বেশি, তো আউটপুট ভোল্টেজ, এটাই তো অ্যাম্প্লিফায়ার। তোমার ইনপুট ভোল্টেজ অনেক কম মিনস ইনপুট সিগন্যাল অনেক কম বা ইনপুট ইন্টেন্সিটি অনেক কম, কিন্তু তোমার যেটা আউটপুটে চলে যাচ্ছে তখন পাওয়ার দেখো ভি স্কয়ার বাই আর, যার ফলে পাওয়ার তো খুব ইনক্রিজ করে যাচ্ছে। তার কারণ এর ডাইনামিক রেজিস্টার, আমরা বলছি ট্রানজিস্টার, ট্রান্সফার ইন রেজিস্টার, যে কথাটা প্রথমে লিখেছিলাম, এর মানে হচ্ছে কারেন্ট। এই যে কারেন্ট রয়েছে, এই কারেন্ট দেখো এরকম বলতে পারি কারেন্ট ট্রানজিস্ট ফর্ম, ট্রান্সফরমার বা ট্রানজিস্ট কারেন্ট ট্রান্সফার, বা বলতে পারি ট্রান্সফার বা ট্রানজিস্ট ফ্রম লোয়ার রেজিস্ট্যান্স টু হায়ার রেজিস্ট্যান্স। তার মানে একটা কারেন্ট সে
ট্রান্সফার হচ্ছে লোয়ার থেকে হায়ার রেজিস্ট্যান্সে। এটাই তো ট্রানজিস্টারের কাজ অ্যাম্প্লিফায়ার হিসাবে, বা ট্রানজিস্টার এটাই করছে, ও লোয়ার রেজিস্ট্যান্সে কারেন্টকে হায়ার রেজিস্ট্যান্সে নিয়ে চলে যাচ্ছে, যার জন্য ইনপুট ভোল্টেজ থেকে আউটপুট ভোল্টেজ অনেক বেশি হয়ে যাচ্ছে, এবং যার জন্যই ট্রানজিস্টার অ্যাম্প্লিফায়ার করতে পারছে, বা কোনো একটা ইনপুট সিগন্যালকে ও অনেক বেশি এনার্জি দিয়ে, অনেক বেশি পাওয়ার দিয়ে আউটপুটে ভেজতে পারছে বা আউটপুটে পাঠাতে পারছে, যার জন্য তুমি যে গানটা গাইছো সুরে সুরে তালে তালে ছন্দে ছন্দে, সেটা চলে যাচ্ছে বাইরে বড় বড় মাইকের সামনে। এটাই কাজ হচ্ছে অ্যাম্প্লিফায়ারের। আর অ্যাম্প্লিফায়ার না হলে কি নাচটা নাচতে পাবো না, নাচতে পারতে এত বড় কি বলে যেন, এত বড় অনুষ্ঠান হলো। যাই হোক, বাদ দাও। তো এটাই হচ্ছে ট্রান্সফরমারের কাজ, সরি ট্রানজিস্টারে। সে কারেন্ট কি করছে, মানে কারেন্টকে ও লোয়ার রেজিস্ট্যান্স থেকে হায়ার রেজিস্ট্যান্সে ছড়িয়ে যাচ্ছে, যার ফলে ভোল্টেজ ছিল যেটা লো, সেই ভোল্টেজ হচ্ছে অনেক বেশি। তার মানে ইনপুটে ভোল্টেজ কম দিল, আউটপুটে ভোল্টেজ বেশি করে দিচ্ছে, যার ফলে ইন্টেন্সিটি ইনক্রিজ করছে, যার ফলে ইনক্রিজ করছে তো তোমার পাওয়ার। তারপরে পাওয়ার ক্রিয়েট করছে এমনটা না, ও এই যে কারেন্ট নিচ্ছে বা ইলেকট্রিসিটি নিচ্ছে, সেই ইলেকট্রিসিটিকে ইনপুট ভোল্টেজের সাথে মিশিয়ে সিগন্যালের কোনো রূপ পরিবর্তন না করে বেশি আউটপুটে বেশি পাওয়ারে ছড়িয়ে দিচ্ছে। এটা হচ্ছে ট্রান্সফর্ম, এটাই হচ্ছে ট্রানজিস্টারের মূল কাজ, এবং এই জন্য আমরা বলছি ট্রান্সফার ইন রেজিস্টার। এটাই হচ্ছে ওর অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ। দুটো ছোট ছোট ফর্মুলা আছে, পরীক্ষায় দেয় না, তো আমি করে দিচ্ছি। সেটা হচ্ছে যে এর যে আমরা বলতে পারি আমরা এরকম বলতে পারি, দুটো ছোট ছোট আছে, একটাকে বলা হয় অ্যাম্প্লিফায়ার হিসেবে ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। তার মানে কোনো একটা রয়েছে আমার ট্রান্সফরমার, ট্রানজিস্টার, যে ভোল্টেজকে গেইন করছে। আমরা বললাম কারেন্ট ট্রানজিস্ট ফ্রম লোয়ার টু হায়ার পোটেন্সিয়াল রিজিয়ন বা লোয়ার টু হায়ার রেজিস্ট্যান্স রিজিয়ন, যার ফলে ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, যেটাকে বলা হয় এভি, মানে কি ইনপুটের তুলনায় আউটপুটে কত ভোল্টেজ বৃদ্ধি পেয়েছে, যার ফলে বলতেই পারি ভি আউট বাই ভি ইন, তাই না? তো ভি আউটকে দেখো আমি বলতেই পারি আইসি আর সি বাই আই বি আর বি, তাই না? ইনপুট কারেন্ট তো এখানে ইনপুট দেওয়া হয়েছে, এটা ইনপুট, এটা ভি ইন, মানে এটাকে আমি বলতে পারি ভি ইন, এটা ভি আউট, এটা ভি আউট, যার ফলে আমরা দেখো দেখতে পাচ্ছি ভি ইন যেটা, তার মধ্যে কারেন্ট তো বি যাচ্ছে বেস কারেন্ট, তাহলে এটা পাচ্ছি দেখো আমি, যার ফলে ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর এ ভি সমান চলে আসছে। এটা দেখো ছিল কারেন্ট গেইন ফ্যাক্টর বিটা বলেছিলাম, বেস কারেন্ট গেইন ফ্যাক্টর বিটা ইন্টু আর সিই বাই বিই, এটা পাচ্ছি আমি কারেন্ট ভোল্টেজ, তোমার গেইন চলে আসছে ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার হলো, ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর এটা পাচ্ছি। যদি আমাকে পাওয়ার বলা হয় না, পাওয়ার দেখো পি ইকুয়ালস টু সমান বলতেই পারি আই ইনপুট, বা আই ইনপুটটাই তো আমার আইবি, ভি ইন বাই আচ্ছা, যদি বলা হয় এক মিনিট, যদি বলা হয় পাওয়ার ম্যাগনিফিকেশন ফ্যাক্টর, পাওয়ার অ্যাম্প্লিফায়ার, পাওয়ার অ্যাম্প্লিফায়ার, তার মানে পাওয়ারকে কত গুণ বাড়িয়ে দিচ্ছে, মানে ইলেকট্রিক এনার্জি নিয়ে সেটাকে সিগন্যাল চেঞ্জ না করে পাওয়ারকে কত গুণ বাড়িয়ে দিচ্ছে, সেটাকে আমি এরকম বলতে পারি আই ইন আউটপুট ভি আউটপুট বাই ভি ইন আই ইন। দেখো এটা আই আউট মানে আইসি বাই আই ইন মানে আইভি, এখানে ভি আউটপুট দেখো আমার করাই আছে, ভোল্টেজ ম্যাগনিফিকেশন ফ্যাক্টর তো আমার করাই আছে ভি আউট বাই ভি ইন, এটা দেখো আমার করাই রয়েছে এভি, তার ফলে আমি বলতেই পারি
এটা সমান চলে আসছে দেখো বিটা এভি মিনস বিটা তার স্কোয়ার, এভিতে যেহেতু বিটা রয়েছে বিটা তার স্কোয়ার আর বলতেই পারি আউট বাই আর ইন। এটা চলে আসছে পাওয়ার ম্যাগনিফিকেশন। অ্যাম্প্লিফায়ার পাওয়ারকে কত গুণ গেইন করে দিচ্ছে, তার মানে যত অ্যাম্প্লিফায়ার বড় হবে তত পাওয়ার ম্যাগনিফিকেশন বেশি হবে। যেমন তুমি পড়েছো দেখেছো এগুলো, এটা হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফায়ার। এগুলো পরীক্ষায় আজ পর্যন্ত দেয় না, তাও আমি করে দিলাম যে পাওয়ার অ্যাম্প্লিফায়ার হচ্ছে বিটা স্কোয়ার আর আউট বাই আর ইন। এনপিএন ট্রানজিস্টারের আমরা পড়লাম কমন অ্যাম্প্লিফায়ার, কমন এমিটারের আউটপুট ক্যারেক্টারিস্টিক, ইনপুট ক্যারেক্টারিস্টিক এবং অ্যাম্প্লিফায়ার হিসাবে যে ব্যবহার রয়েছে ট্রানজিস্টারে সেটা করলাম। আর একটা তোমাদের ট্রানজিস্টারের সিলেবাসে রয়েছে, সেটা হচ্ছে ট্রানজিস্টার ইউজ অ্যাজ এ সুইচ। ট্রানজিস্টারকে কীভাবে সুইচ হিসাবে ব্যবহার করা হয়, এর বেশি নেই। ট্রানজিস্টার কীভাবে সুইচের কাজ করে, সুইচ অন অফ করতে পারে, এটা হচ্ছে আমার লাস্ট পার্ট ট্রানজিস্টারে। তো চলো তাহলে প্রথমে আমরা একটা ডায়াগ্রাম করি কমন এমিটার এনপিএন ট্রানজিস্টারের। এনপিএন কমন এমিটার সি মোড। এই দেখো প্রথমে এটা গোল করলাম, এটা বেস, এটা কালেক্টর, এমিটার, রেজিস্ট্যান্স দিয়েছি যেটাকে বলছি আরবি, এবং এখানে যে ভোল্টেজটা লাগাচ্ছি ভিবিবি সেটাকে আমি বলতে পারি ভি ইনপুট। ভিবিবিটাকে আমি বলছি ইনপুট। এটা একটা ইনপুট ডিসি সিগন্যাল আমি দিয়েছি, যেটা ভেরিয়েবল অবশ্যই। এবং কমন এমিটার এটাকে থাকবে রিভার্স বায়াসে। এখানেও আমরা একটা লোড লাগিয়ে দেবো যেটাকে আমি বলতেই পারি আর সি, এবং এটাকে আমরা বলছি ভি সিসি। এবং এই এদের মধ্যে যে অ্যাক্রস যে পোটেনশিয়াল হবে সি এবং ই বি, আর হ্যাঁ তো বি এবং সি এবং ই এর অ্যাক্রস যে পোটেনশিয়াল, বি এর অ্যাক্রস পোটেনশিয়াল ভিবি, যেটা প্রায় ইনপুট ভোল্টেজের সাথে তো তোমার হয়ে যাচ্ছে। আমরা এটাকে দিচ্ছি ভি ইনপুট, দেখো হচ্ছে বি এটা। আর এর অ্যাক্রসে সি এবং ই এর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা দেখো আমরা আগেই করেছিলাম ভি সি, এটা দেখো করেছি। ইনপুটের অ্যাক্রসে যে ভোল্টেজ আসছে বেস এমিটারে সেটা ভিবি, এবং এর অ্যাক্রসে যে ভোল্টেজ ভি সি। যদি আমরা এই লুপটার ক্ষেত্রে দেখি, ইনপুট লুপটার ক্ষেত্রে দেখো আমরা বলতে পারি ভি ইনপুট সমান, এটা বেস কারেন্ট তাই না, তো দেখো ভি ইনপুট সমান আইবি আর বি প্লাস ভিবি। এটা দেখো ইনপুট তাই না, ইনপুট সমান চলে আসছে আইবি আর বি প্লাস ভি বি, এটা চলে আসছে তোমার ইনপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ কি হবে, এটা ধরো ভিসি এর যে অ্যাক্রস, মানে ভিসি হচ্ছে আউটপুট ভোল্টেজ, যেটাকে আমি বলছি ভি ও। দেখো এখানে যদি আমি আউটপুট ভোল্টেজ করি, আমি বলতেই পারি আউটপুট ভোল্টেজ ভি ও ইকুয়ালস টু ভিসিসি মাইনাস ভি তো হবে না, এটা এটা দেখো আউটপুট ভোল্টেজ, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজে কি না, এখানে একটা ব্যাটারি, এটাই ইনপুট, যেটা ভেরিয়েবল ব্যাটারি ভিবিবি ধরতাম। আর দেখো তাহলে এর ক্ষেত্রে এই পুরো যে জায়গায় যদি আমি কেভিএল লাগাই, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভিবিই, তাহলে আমি বলতে পারি ভি ইনপুট সমান, মানে এইভাবে ভাবো যে এটা একটু খরচা করছে, বাকিটা এর অ্যাক্রসে চলে যাচ্ছে। আউটপুটের ক্ষেত্রে ভাবো আউটপুট সেটাই পাচ্ছি আমি, যে ভিসিসি কি সাপ্লাই করছি, এবং সেটা মাইনাস এই আইসিআরসি, মানে কালেক্টর কারেন্ট যদি আইসি হয় তাহলে আইসিআরসি, এটাই দেখো হচ্ছে আউটপুট ভোল্টেজ। ভিসিসি আইসিআরসি খরচা করছে, বাকিটা থাকছে আউটপুট ভোল্টেজ। যদি আমরা আমরা ইনপুটের সাথে আউটপুটের যদি আমরা একটা গ্রাফ করি, এটাকে বলছি ভি ইনপুট, এটাকে বলছি ভি আউটপুট। দেখো ভি ইনপুটের সাথে ভি আউটপুটের আমরা একটা গ্রাফ করছি। তো ধরো একটা সিলিকন, পিওর যদি আমার কাছে একটা সিলিকন হয়, পিওর সিলিকনের তো ডিপ্লেশন লেয়ার যেটা, সেটা 0.6 ভোল্টের কাছাকাছি থাকে। 0.6 ভোল্ট হচ্ছে পিওর সিলিকনের ডিপ্লেশন লেয়ার। মানে যতক্ষণ পর্যন্ত ইনপুট ভোল্টেজ 6 ভোল্টে না আসবে, ইনপুট ভোল্টেজ 0.6 ভোল্ট পর্যন্ত না আসা পর্যন্ত এর মধ্যে কারেন্ট ফ্লো হবে না, মানে বেস কারেন্ট তো 0। কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত 0.6 ভোল্ট ইনপুট ভোল্টেজ না দেবে ততক্ষণ পর্যন্ত ডিপ্লেকশন লেয়ার ভাঙবে না। ডিপ্লেকশন লেয়ার না ভাঙা মানে তার মধ্যে ইনপুট
যে বেস কারেন্ট সেটা কিন্তু 0, যার ফলে আমরা বলতেই পারি যে যদি আমরা দেখি যতক্ষণ পর্যন্ত ইনপুট ভোল্টেজ 0.6 ভোল্ট না আসছে, দেখো এটাকে আমি বলছি 0.6 ভোল্ট, ততক্ষণ পর্যন্ত মানে হচ্ছে ভি ইনপুট এটা যদি তোমার 0.6 ভোল্টের চেয়ে কম হয় ততক্ষণ পর্যন্ত দেখো কারেন্ট 0, কারণ ডিফ্লেকশন লেয়ার ফরওয়ার্ড বায়াসে ভাঙেনি। ফরওয়ার্ড বায়াসে ডিফ্লেকশন লেয়ার না ভাঙা মানে ইনপুট ভোল্টেজ 0.6 এর চেয়ে কম, যার ফলে আমরা বলতে পারি যে বেস কারেন্ট 0, তো সিমিলারলি কালেক্টর কারেন্টও 0, কালেক্টর কারেন্ট 0 মানে ভিও সমান ভিসিসি। যা আমি এর অ্যাক্রসে পোটেনশিয়াল দিয়েছি সেই পোটেনশিয়ালটাই কিন্তু কম অ্যাক্রস বিটুইন সি অ্যান্ড এর মধ্যে সেই পোটেনশিয়ালটাই কিন্তু চলে এসছে আমার সেম পোটেনশিয়াল, যার ফলে দেখো আউটপুট চলে এসছে আমার দেওয়া পোটেনশিয়াল সাথে ইকুয়াল, যার ফলে আমরা দেখো ততক্ষণ পর্যন্ত ভি আউটপুট সবচেয়ে উচ্চ মানের পাবো, যেটার মান পাবো ভিও। বোঝা গেল? 0.6 ভোল্ট না আসা পর্যন্ত ইনপুটের ভোল্টেজ এর ডিপ্লেশন লেয়ার ভাঙবে না, ডিপ্লেশন লেয়ার না ভাঙলে এর মধ্যে কারেন্ট ফ্লো করবে না, আর কারেন্ট ফ্লো যদি না করতে পারে তাহলে ওর বেস কারেন্ট 0 মিনস কালেক্টর কারেন্টও 0, আর কালেক্টর কারেন্ট যদি 0 হয়ে যায় তাহলে এখানে যদি আমি 0 বসাই আমার চলে যাচ্ছে ভিও সমান ভি সি সি। এর মানে দাঁড়িয়ে গেল যেটা, সেটা হচ্ছে যে আউটপুট এর খুব হাই থাকছে যতক্ষণ পর্যন্ত কারেন্ট না ফ্লো করছে, ইনপুট কারেন্ট আউটপুট তো হাই থাকছে, এটা আমরা পেলাম ইনপুট ইজ দ্য আউটপুট ক্যারেক্টারিস্টিক। নেক্সট, যেই 0 ভোল্ট থেকে ইনক্রিজ করবে আমরা দেখো ইনপুটের যে আউটপুট ক্যারেক্টারিস্টিক দেখেছিলাম খুব র্যাপিডলি দেখা যাবে। ধরো আমরা কি জানি যখন তুমি ইনপুট এই ক্রস করবে মানে কারেন্ট ফ্লো শুরু হবে, তো দেখো আমরা দেখেছিলাম বিটার চেঞ্জের সাথে সাথে র্যাপিডলি কালেক্টর কারেন্ট ইনক্রিজ করবে, তাই না? ডাইনামিক রেজিস্ট্যান্স অ্যাক্টিভ রিজিয়নে সবচেয়ে হাই থাকে, র্যাপিডলি ডাইনামিক রিজিয়ন অ্যাক্টিভ মানে ডাইনামিক রেজিস্ট্যান্স অ্যাক্টিভ রিজিয়নে খুব হাই থাকে, যার ফলে যেই তুমি কারেন্ট শুরু হয়ে যাবে তার মানে বিট কালেক্টর কারেন্টও শুরু হয়ে যাবে, আই বিটা শুরু হয়ে যায় মানে কালেক্টর কারেন্টও চেঞ্জ শুরু হয়ে যায় এবং কালেক্টর কারেন্ট র্যাপিডলি ইনক্রিজ করবে, যার ফলে ওর আউটপুট র্যাপিডলি কমে যাবে। তুমি মনে করো আগের আউটপুট ক্যারেক্টারিস্টিক গ্রাফে র্যাপিডলি দেখো কালেক্টর কারেন্ট ইনক্রিজ করবে, যার ফলে র্যাপিডলি আউটপুট ডিক্রিজ করে যাবে, কারণ দেখো এটা ভিও সমান ভিসিসি মাইনাস আইও, যার ফলে এরকম একটা পাবো র্যাপিডলি ডিক্রিজ করবে। দিয়ে দেখো আমরা তারপরে পেয়েছিলাম যে রিজিয়নে গেছিলাম সেই রিজিয়নে আমরা এমনটা পেয়েছিলাম যে আউটপুট ক্যারেক্টারিস্টিক গ্রাফে যে কিছুটা যাওয়ার পর র্যাপিডলি আইসি ইনক্রিজ করার পর প্রায় কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। দেখো 10 মাইক্রো অ্যাম্পিয়ার 20 মাইক্রো অ্যাম্পিয়ার যেখানে করেছিলাম র্যাপিডলি ইনক্রিজ করার পর প্রায় কনস্ট্যান্ট, যার ফলে আইসি তো র্যাপিডলি ইনক্রিজ করলো, যার ফলে ভি আউটপুট র্যাপিডলি ড্রপ করে গেল এবং একটা পয়েন্টে যাওয়ার পর প্রায় 0 তো হবে না কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে কোনো একটা মুহূর্তে, যে প্রায় অনেক, কারণ আইসি এবারে কনস্ট্যান্ট হয়ে গেছে। ছিলাম আমরা এটাকে আমরা বলেছিলাম কাট অফ রিজিয়ন, এটা কাট অফ, এটা অ্যাক্টিভ, আর এটা তো স্যাচুরেশন। এই তিনটে রিজিয়নকে কিন্তু আমরা পেয়েছিলাম। তো দেখো কাট অফ রিজিয়নে ভি আউটপুট খুব হাই, কাট অফ রিজিয়নে ভি আউটপুট খুব হাই, রিজিয়নে সুইচ অন, কাট অফ রিজিয়নে আউটপুট হাই তার মানে কাট অফ রিজিয়নে সুইচ অন। কিন্তু যেই খুব র্যাপিডলি দেখা গেল অ্যাক্টিভ রিজিয়নে খুব র্যাপিডলি ইনক্রিজ করে চেঞ্জ হয়ে গেল, তারপরে যদি আমরা স্যাচুরেশন রিজিয়নে দেখতে পেলাম সেখানে দেখো কাট অফ রিজিয়নে আইসি ইকুয়ালস টু 0 আর স্যাচুরেশন রিজিয়নে দেখো আইসি ইকুয়ালস টু ম্যাক্সিমাম, তার মানে ওর ইনপুট প্রায় মোস্টলি 0, যার ফলে এখানে হচ্ছে সুইচ অফ। দেখো এখানে আই ম্যাক্সটা 0, যার ফলে ভি আউটপুট তো 0, যেমন এই রিজিয়নে সুইচ অফ, এই রিজিয়নে সুইচ অন। এর মানে যেটা দাঁড়াচ্ছে যে যদি ট্রানজিস্টার তার কাট অফ রিজিয়নে সুইচ অফ করে কিন্তু উচ্চ লেভেলের হাই পোর্টকে সুইচ অন করে দিচ্ছে, ট্রানজিস্টার তো অফ করে দিচ্ছে, কারণ আর ট্রানজিস্টারের ক্ষেত্রে আইসি 0 কিন্তু উচ্চ ভোল্টেজে থাকার জন্য সুইচ অন করে দিচ্ছে, যার ফলে দেখো এই রিজিয়নে সুইচ অন এবং এই রিজিয়নে সুইচ অফ। ট্রানজিস্টারের যা যা পার্ট ছিল এটাই ছিল ট্রানজিস্টারের শেষ। আর আমাদের আর যে গুটি কয়েক বাকি রয়েছে তার মধ্যে যেমন অ্যানালগ সার্কিট এবং অ্যানালগ এবং ডিজিটাল সার্কিট, সেটাও প্রায় 1 ঘন্টার মতন ক্লাস হবে এবং কমিউনিকেশন সেটা 1 ঘন্টা, তাহলে আপাতত শেষ। চলো পরের দিন দেখা হবে।